ওকে, তো যেহেতু আমাদের জিরো লাস্ট ক্লাস, আমরা যে টপিক দেখবো মেক অ্যান এক্সপেন্স ক্লেম নিয়ে আলোচনা করব, ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করব, পেপাল রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা করব, লোন অ্যামোর্টাইজেশন নিয়ে আলোচনা করব, বাজেটের কথা বলবো আর কিভাবে হাবডগের সাথে কানেক্ট করতে হয়, এবং জার্নাল এন্ট্রি নিয়ে আলোচনা করব। ওকে, তো আসেন সর্বপ্রথম মেক অ্যান এক্সপেন্স ক্লেম। এক্সপেন্স ক্লেম শব্দটার অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় প্রতিষ্ঠানের হয়ে কিছু খরচ নিজেরা করে থাকি, তাই না? এখন প্রতিষ্ঠানের যেমন হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো এমপ্লয়ি নিজে কোনো খরচ করে ফেলে, পরবর্তীতে সে এসে কি করে, একটা বিল করে, তাই না? বিল করে সে বিলের টাকাটা নিয়ে নেয়। তো এটাকে আমরা জেরোর ভাষায় বলি মেক অ্যান এক্সপেন্স ক্লেম। এই অপশনটা কোথায় আছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। অপশনটা আমাদের পারচেজের আন্ডারে এক্সপেন্সে থাকার কথা। আগে একটা অপশনই ছিল মেক অ্যান এক্সপেন্স ক্লেম, মানে নামটা আমাদের খুঁজে পেতে সহজ হতো। এখন এরকম দেখা যাচ্ছে, দেখেন প্রথমে আপনাকে বলতেছে স্টার্ট ট্র্যাকিং ইওর এমপ্লয়ি এক্সপেন্স। আপনার যে এমপ্লয়ি আপনার হয়ে যে খরচগুলো করতেছে সে খরচগুলো আপনি ট্র্যাক করবেন এখান থেকে, হ্যাঁ। তো কিভাবে ট্র্যাক করবেন? আপনাদের কর্মচারীদের প্রত্যেকের মোবাইলে জিরো অ্যাপ থাকতে হবে। জিরো অ্যাপ তাকে ওইখানে ইনস্টল করে দিতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন এই যে তারা বলে দিছে স্ন্যাপ রিসিপ্ট উইথ ইয়োর ফোন, মানে আপনি রিসিপ্টটাকে স্ক্যান করবেন, সে যে আপনাকে পাঠাবে সেটাকে এক্সপেন্স মানে আর কি স্ক্যান করবে, তারপর ট্র্যাক মাইলেজ অন দা গো, মানে সে কতটুকু যাতায়াত করছে সেটাও ট্র্যাকিং হবে। তারপরে মনিটর স্পেন্ডিং ইন রিয়েল টাইম, মানে আপনি ওই সময় তাকে টাকাটা পরিশোধ করে দেবেন একদম সিম্পল ওয়েতে। তো এটার জন্য আমরা যদি চলে যাই সেট আপ এক্সপেন্সে, দেখেন এখানে এক্সপেন্সটাকে সেট আপ করার জন্য আপনাকে কয়েকটা জিনিস কাজ করতে হবে। প্রথম কথা বলতেছে রিসিপ্ট স্ক্যানিং। এই যে দেখেন এখানে সুন্দরভাবে গ্রাফ দিয়ে দেখাচ্ছে যে রিসিপ্ট স্ক্যানিং করা, মানে ধরেন কোনো রিসিপ্ট আছে সেই রিসিপ্টটাকে স্ক্যান করা। আপনার যে এমপ্লয় আছে সেই রিসিপ্টটাকে সে স্ক্যান করে নিবে, করে সাথে সাথে জেরোতে আপলোড করে দিবে। তারপরে এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, সেই এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট গুলা সেখান থেকে আপনারা কি করবেন, কোন কোন অ্যাকাউন্টের আন্ডারে যাবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে মাইলেজ ক্লেইম অ্যাকাউন্ট, যদি কোনো কারণে সে ট্রাভেল করে থাকে, ট্রাভেল, ঠিক আছে, তখন সে ট্রাভেলের ইয়াগুলাকে আপনি কোন চার্ট অফ অ্যাকাউন্টে দিবেন সেটা এখানে দিবেন। তারপর রোলস ফর ইয়োর টিম, আপনি এই কাজের জন্য কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিনা সেটা আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? তো এই কয়টা কাজ আমাকে করতে হবে। ধরেন আমি একটা এখন আপনাদের একটা সিনারিও বলি, সেই সিনারিও অনুযায়ী আমি পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। সিনারিওটা হচ্ছে এরকম, আহ, যে ধরেন এটা কি আমার একটা কম্পিউটার রিলেটেড প্রতিষ্ঠান, তাই না? জেনোভা কম্পিউটার্স। এখন জেনোভা কম্পিউটার যেহেতু আমরা ইউকে দিয়ে প্র্যাকটিস করতেছি, তাহলে ইউকে দিয়ে প্র্যাকটিস করলে তারা চাচ্ছে ইউকে তে একটা সেমিনার করার জন্য, লন্ডন পার্কে সেমিনার করার জন্য। তার লন্ডন পার্কে চাচ্ছে একটা সেমিনার করার জন্য, ঠিক আছে? এখন সেই সেমিনারটা করার জন্য কিছু, মানে আর কি কি বলবো, প্রথম কথা সেমিনার যেখানে করবে সেটার একটা কি ভাড়া নিতে হবে তাদেরকে, তাই না? হল রেন্ট, বা আমরা যদি বলি ভেন্যু রেন্ট, এটাও বলতে পারি। এরপরে সেমিনারে যারা আসবে তাদেরকে একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করা হবে, ছোট খাবার দাবারে, জাস্ট একটু সিম্পল খাবার দাবারে ব্যবহার করা হবে। তো খাবার দাবারের জন্য আমরা ব্যবহার করব কি, মিলস এন্ড এন্টারটেনমেন্ট নামক চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করব, তাই না? মিলস এন্ড এন্টারটেনমেন্ট। তারপরে যারা আসবে সেমিনারে, যেহেতু আমার এটা কম্পিউটার রিলেটেড প্রতিষ্ঠান, তাহলে আমি কি করব, সবাইকে মানে আর কি ছোট করে একটা গিফট দিব। গিফট, একটা গিফটে ধরেন একটা প্যাড অথবা একটা কলম, অথবা দেখা গেল যে ছোট কোনো একটা আইটেম যেটা সবার ইউজেবল হয়, এরকম একটা গিফটের ব্যবস্থা করবো। তাহলে গিফট অ্যান্ড ডোনেশন, এই তিনটা আমার খরচ হবে। তারপরে যারা ওই এলাকার থেকে আসবে তাদেরকে আমি একটা অ্যালাউন্স দিব, সেটাকে আমরা বলবো ট্রাভেল ন্যাশনাল। আর যারা বাহিরের থেকে অংশগ্রহণ করবে, মানে বাইরে অন্য কোনো স্টেট বা অন্য কোনো কান্ট্রি থেকে এসে এখানে জয়েন করবে, তাদেরকে আমি দিব হচ্ছে কি ট্রাভেল ইন্টারন্যাশনাল নামক একটা এক্সপেন্স খরচ করব। তাহলে মাইলেজ ক্লেম হবে আমার দুইটা অ্যাকাউন্টে, ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল। আর এক্সপেন্স ক্লেইমের জন্য আমরা তিনটা অ্যাকাউন্ট করবো, একটা হচ্ছে ভেন্যু রেন্ট, একটা হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, আর একটা হচ্ছে কি আমার গিফট অ্যান্ড ডোনেশন, তাই না? এই তিনটা জিনিস, আর মাইলেজের জন্য দুইটা। এই পাঁচটা অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট আমাকে আগে সেট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে?
তো আগে এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে কিনা আমি একটু যদি দেখি। অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। অল অ্যাকাউন্টস এখানে আমি চলে যাব। প্রথমে ধরি ভেন্যু, ভেন্যু রেন্ট। ভেন্যু রেন্ট নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা? আচ্ছা, নাই। তাহলে আমি কি করব, এক্সপেন্সে চলে যাব, দেখি আমার জন্য কত অ্যাভেলেবেল তারা করে রাখছে। 321 থেকে দিতে পারে। অ্যাড এক্সপেন্সে চলে যাব। এখান থেকে এক্সপেন্সের আন্ডারে যাব। সেখান থেকে এক্সপেন্স 321, আর এটার নাম দিব ভেন্যু রেন্ট। আর এটা বাই ডিফল্ট ট্যাক্স দিব হচ্ছে নো ভ্যাট, দিয়ে আমি এটাকে সেভ করব, ভেন্যু রেন্ট। তারপরে আরেকটা খরচ অ্যাড করব 321, সেটার নাম দিব হচ্ছে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট। মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট, মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট দিয়ে আমি নো ভ্যাট দিয়ে সেভ করব। ওকে। তারপরে এরপরে আমি গিফট অ্যান্ড ডোনেশনের জন্য আরেকটা খরচ করব 323। এটার চার্ট অফ অ্যাকাউন্ট দিব হচ্ছে গিফট অ্যান্ড ডোনেশন। গিফট অ্যান্ড ডোনেশনস, নো ভ্যাট দিয়ে এটাকে সেভ করে দেব। তাহলে আমার 3টা চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেল। এবার দেখি আমার ট্রাভেল রিলেটেড কোনো কিছু আছে কিনা। এই যে ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল অলরেডি তারা সেট আপ করে রাখছে। তো আমার এখানে আর কাজ করার প্রয়োজন নেই। তো এবার আমরা সরাসরি চলে যাব আমাদের এক্সপেন্স ক্লেমে। আমরা যে সিনারিওটা রেডি করছি সেটার আলোকে আমরা করব। পারচেজের আন্ডারে আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্সে। এরপরে সেট আপ এক্সপেন্সে চলে যাব। আমার যে প্রথম অপশনটা আমাকে স্কিপ করে যেতে হবে এই কারণে, কারণ আমার কাছে কোনো রিসিপ্ট নাই। আমি এটাকে কন্টিনিউ দিয়ে চলে যাব নেক্সট অপশনে। তারপর আমাকে বলছে এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট, কোন কোন চার্ট অফ অ্যাকাউন্ট গুলাতে আমি এক্সপেন্সটাকে ক্লেম করতে চাচ্ছি। তো এখানে ভেন্যু, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, গিফট এন্ড ডোনেশন, এই তিনটা। তারপর মাইলেজের ক্ষেত্রে আমি করব হচ্ছে ট্রাভেল, ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল। এটা সমস্যা না, দুইটা যে কোনোটা ফলো করলেই হবে, বাট কোড ওয়াইজ করাটা বেটার। তারপরে এই রোলের জন্য আমি হচ্ছে অ্যাডমিন, তো আপডেট করে দিলাম। দিয়ে এই যে গো টু এক্সপেন্সে চলে গেল। এরপরে আমার অরিজিনাল যে প্যানেলটা সেটা আমার সামনে এসে হাজির হয়েছে, এক্সপেন্সের ইওর ওন টু রিভিউ টু পে অল এক্সপ্লোরার অপশন। এখন আমরা চাচ্ছি নতুন করে একটা এক্সপেন্স ক্লেম করব, তাহলে নিউ এক্সপেন্সের পাশে ড্রপডাউন মেনুতে যদি আমি যাই, এক্সপেন্স ক্লেম অপশনে চলে যাব। এই যে দেখেন বাম পাশে রিসিপ্টটা আপলোড করলে আপনার যখন কোনো কর্মচারী কোনো খরচ করতেছে সে যখন এক্সপেন্সটাকে আপলোড করবে ইমেজ আকারে, দেখেন এই যে এখানে আপলোড অপশনে গেলেই কিন্তু আপনি যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন। এই যে আপনি এটা দেখেই ডান পাশে তার সবগুলা ঠিক আছে কিনা সেটাকে আপনি অ্যাপ্রুভাল দিতে পারবেন। তো আমরা দেখি এক্সপেন্স ক্লেম, ধরে নিলাম আমার 150 জিবিপি খরচ হয়েছে, আমি যে ভেন্যু করতে চাচ্ছি ফর সেমিনার ইন লন্ডন পার্ক। ওকে, কোথায় করতেছি? লন্ডন পার্কে। আচ্ছা, কয় তারিখে করতেছি? আমি একটা যে কোনো একটা র্যান্ডম ডেট দিব, এপ্রিল 2024 1 তারিখ। আর এই যে ভেন্যু, আমি সেমিনারের জন্য লন্ডন পার্কে আমি যে খরচটা করতেছি তার জন্য চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করব ভেন্যু রেন্ট। ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে যদি 150 জিবিপির মধ্যে ট্যাক্স ইনক্লুডেড থাকে তাহলে ইনক্লুডিং ট্যাক্স, যদি মনে করেন যে না তার বাহিরে আমাকে ট্যাক্স ধরতে হবে তো এক্সক্লুডিং ট্যাক্সটা আপনি ব্যবহার করতে পারেন। আমি ধরে নিলাম 150 জিবিপির মধ্যে আমার ট্যাক্সও ইনক্লুডেড আছে। আর ট্যাক্স ধরতে চাইলে এই যেখান থেকে নো ভ্যাট অপশন থেকে আপনি আপনার মতো করে
ট্যাক্সটাকে সিলেক্ট করবেন। ওকে, আমি এটাকে সেভ অ্যাজ ড্রাফট আকারে দিই। দেখেন আপনার এমপ্লয়ি সেটাকে কি করলো, ছবিটাকে আপলোড করলো এবং ড্রাফট আকারে সে সেভ করে দিল। তারপরে এটাকে আপনি ওপেন করবেন, ওপেন করে সবকিছু ইমেজের সাথে মিলাবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে সাবমিট করে দিবেন। সাবমিট করলে এটা চলে যাবে হচ্ছে টু রিভিউ প্যানেলে। রিভিউ প্যানেলে যাওয়ার পরে আপনার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, একটু আগে যেটা দেখলেন অ্যাডমিন, সে কি করবে, এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল দিলে সেটা চলে যাবে হচ্ছে টু পে, এই যে টু পে অপশনে চলে যাবে। ওকে, টু পে অপশনে চলে যাওয়ার পরে এই যে এখন এখান থেকে পেমেন্ট করে দেওয়া হবে। এই যে পেমেন্ট পে অপশনে চলে যাব। এই যে দেখেন পেমেন্ট, ঠিক আছে। পেমেন্টের জন্য বিল এক্সপেন্স ক্লেম নামক আপনার কাছে চলে আসবে। অ্যামাউন্ট পেইড 150, কয় তারিখে পে করতেছেন, নভেম্বর 2024, সরি এপ্রিল, এপ্রিল ছিল ধরলাম, এপ্রিলের 10 তারিখে টাকাটা পরিশোধ করা হয়েছে। কোথা থেকে পরিশোধ করব, আরবিএস ব্যাংক থেকে। জাস্ট অ্যাড পেমেন্টে চলে যান, তাহলে 150 জিবিপি আপনার কি পরিশোধ হয়ে গেছে ভেন্যু রেন্টের জন্য। এই যে দেখেন অ্যাওয়ার্টিং পেমেন্ট, না অ্যাওয়ার্টিং পেমেন্টে না, ওকে এটা দেখাবে পেইড অপশনে দেখানোর কথা। এই যে এক্সপেন্স ক্লেম করা হয়েছে 150 জিবিপি। এরপরে আমরা আবার একটু আমাদের সেই এক্সপেন্স প্যানেলে চলে যাই, দেখে এখন তারা কিভাবে দেখাচ্ছে। দেখেন টু পেতে 0, টু রিভিউতে 0, ইওর ওন, এই যে ডান, ডান লিখে তারা দিয়ে দিছে একটা, মানে এই কাজটা আপনার কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে অল প্যানেল, অল প্যানেলে আপনার যতগুলো এক্সপেন্স ক্লেম করা হবে সবগুলা ক্লেম আপনার এখানে শো করবে। তা আপনারা বাকি দুটা করবেন, একটা মিলস এন্ড এন্টারটেনমেন্টের জন্য করবেন, একটা হচ্ছে আপনার গিফট এন্ড ডোনেশনের জন্য করবেন। এরপর আসেন আমি একটা মাইলেজ ক্লেম করে দেখাই। এই যে এখান থেকে ড্রপ ডাউন মেনুতে মাইলেজ, মাইলেজ মানে হচ্ছে ভাড়া বা কত দূরত্বে আপনার এমপ্লয়ি যাতায়াত করছে সেই জিনিসটাকে আপনাকে এখানে এই যে বাসের টিকিটের ছবি সে আপলোড করে দেবে মোবাইল থেকে। ঠিক আছে, আবার মনে করেন না যে এটা কম্পিউটার থেকে করতে হবে, মোবাইলে অ্যাপ থেকে করবে। সে কত মাইল যাতায়াত করছে, 25 মাইল, প্রতি মাইলে হচ্ছে 15 জিবিপি করে লাগে। তাহলে 25 × 15 কত হওয়ার কথা, 375। এই যে দেখেন 25 × 15, 375। ঠিক আছে, এখন এটা ট্রাভেলড অন, ডেটটা আপনি দেন, ধরেন মে মাসের 10 তারিখে 2024। আর এটার জন্য কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন, যদি আপনি ডোমেস্টিক পারপাসের জন্য করেন তাহলে ন্যাশনাল, আর ইন্টারন্যাশনালের জন্য করলে সেটা ইন্টারন্যাশনাল। তো ডোমেস্টিক পারপাসের জন্য দিলাম তো ন্যাশনাল। ঠিক আছে, আপনি চাইলে কাস্টমারকে অ্যাসাইন করতে পারেন, লেভেল আকারে অ্যাড করতে পারেন। দিয়ে আমি এটাকে এখন আর সাবমিট, ডিরেক্ট সাবমিট করে দিই, আর ড্রাফট আকারে দেখাবো না। তাহলে দেখেন একটা কি সাবমিটেড আকারে দেখাবে, তাই না? তো এটাকে আমরা পাবো টু রিভিউ প্যানেলে। দেখেন এই যে অ্যাপ্রুভালের অপশন, অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাহলে এটা কোথায় থাকবে, টু পে অপশন। এই যে দেখেন পে করার জন্য অপশন তারা দিছে আপনাকে, এই যে সেম জায়গায় বিল এক্সপেন্স ক্লেম, কত কয় তারিখে বিলটাকে পরিশোধ করতেছেন, মে 2024, 20 তারিখে টাকা পরিশোধ করব মেট্রো ব্যাংক থেকে, অ্যাড পেমেন্ট। এখন কিছুটা ডিউ রাখা যায়, ঠিক আছে, ম্যানুয়ালি। যদি আপনার সম্পূর্ণটা কোম্পানি যদি পরিশোধ না করে, বলে যে পরে নিয়েন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিউ রাখতে পারবেন। এই যে দেখেন এক্সপেন্স ক্লেম দুইটা, একটা 375, একটা 150 জিবিপি। আমি এখানে একটু রিলোড দিয়ে নিই, তাহলে আর আমার এখানে থাকবে না, আমার সবগুলা অপশন দেখাবে হচ্ছে অল। এই যে দেখেন অল পেইড, এটাও পেইড 25 মাইল। আর লন্ডন পার্কের জন্য আমি যেটা খরচ করছিলাম পেইড আকারে, সেটা রিম্বার্সেবল। এই যে দেখেন ট্রাভেল ন্যাশনাল রিম্বার্সেবল, ভেনু রেন্ট রিম্বার্সেবল। ঠিক আছে, এইভাবে করে আপনারা ট্রাভেল ইন্টারন্যাশনালের জন্য, মানে আমার টোটাল সিনারিওটা অনুযায়ী আপনারা এক্সপেন্স ক্লেম গুলা করে ফেলবেন। এরপরে আসেন ব্যাংক লোন নিয়ে আমি কথা বলবো, ব্যাংক লোন আর হচ্ছে জার্নাল নিয়ে কথা বলবো। ব্যাংক লোনের জার্নাল তো করাইছিলাম না আপনাদের, হ্যাঁ? বলেন তো মারিয়া আপু, ব্যাংক লোনের জার্নাল কি কি ছিল কুইক বুকস এর সময়? হ্যাঁ, মনে নাই? সুলতান ভাই বলেন তো, ব্যাংক লোনে কি কি জার্নাল দিছেন
কুইক বুকস এর সময়, যেটা একটা টেকনিক অবলম্বন করে। মনে আছে? হ্যাঁ, আরিফুল ভাই বলেন। তিনটা জার্নাল না ভাই, ওটা তো পেরোল। আমি বলছি ব্যাংক লোনের ক্ষেত্রে। হ্যাঁ, দুইটা ছিল। বলেন জার্নালটা কি ছিল? প্রথম জার্নালটা ছিল হচ্ছে আমার ইন্টারেস্টের জন্য, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। পরেরটা যখন পরিশোধ করতে যাই ব্যাংক লোন ডেবিট, যে ব্যাংকের থেকে টাকা পরিশোধ করি সে ব্যাংক ক্রেডিট। এখন আমরা জার্নালের সময় কুইক বুকসে যেরকম জার্নালের সময় আমরা ব্যাংক পাইছি খুব স্মুথলি, কিন্তু জেরোর সময় আমরা সেই ব্যাংকটা পাবো না। প্লাস নিউর আন্ডারে যদি আমি দেখেন ম্যানুয়াল জার্নালে চলে যাই, দেখেন আমরা কোনো ব্যাংক খুঁজে পাবো না। আমি যদি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এই যে এখানে এক্সপেন্স, তারপরে হচ্ছে অ্যাসেট, এই যে দেখেন অ্যাসেট পাশে আমি একটু বড় করে দেখাই, দেখেন কোনো ব্যাংক খুঁজে পান কিনা। দেখেন তো কোনো ব্যাংক আছে অ্যাসেটে? হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমি স্ক্রল করতেছি, দেখেন রাইট। আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম যে জিরো ব্যাংকটাকে সবসময় আলাদা চিন্তা কর। তো কনসেপ্ট ওটাই থাকবে, জাস্ট আমরা ব্যাংকের থেকে যেহেতু টাকা পরিশোধ করতেছি আমাকে দিতে হবে প্লাস নিউ থেকে স্পেন্ড মানি। বুঝাইতে পারছি? প্রথম জার্নালটা সেম ভাবেই দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, ঠিক আছে? কিন্তু পরেরটা যেটা, আমি তো টাকা পরিশোধ করতেছি, তো পরিশোধ যেহেতু আমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে তখন আমাকে স্পেন্ড মানি ব্যবহার করতে হবে। মানে একটা জার্নাল একটা স্পেন্ড মানি, যেটা কুইক বুকসে দুইটা জার্নাল দিয়ে দিছে, একটা জার্নাল একটা স্পেন্ড মানি, সেম কাজই। তো আসেন সবার আগে আমাদের যে স্টেটমেন্টটা থাকবে সেখান থেকে আগে আমরা ব্যাংক লোনটাকে ক্রিয়েট করে নিব, তাই তো? 4.5 লাখ টাকা 36টা কিস্তির মধ্যে দিতে হবে 5.5% করে। এটা হচ্ছে এই যে দেখেন ডিসেম্বর 1 2026 কি শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে আগে আমরা ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে আসবো। অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, লায়াবিলিটি পাশে। ওকে, তাহলে আমি একটু খেয়াল করে দেখি আমার কত অ্যাভেলেবেল আছে। সরি 821। এটা কি টাইপের হবে দেখি মারিয়া আপু বলেন তো। লায়াবিলিটির মধ্যে, লায়াবিলিটির তিনটা পার্টের মধ্যে কোনটা হবে? হ্যাঁ, দেখেন ক্লাসে মনোযোগী দেন, তাহলে পেয়ে যাবেন অপশনগুলো। কারেন্ট লায়াবিলিটি, লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি। আরিফুল ভাই বলেন তো। এই যে ব্যাংক লোনের যে লোন অ্যামাউন্টটা, এটা আমরা কোন চার্ট অফ অ্যাকাউন্ট, এটা তো লায়াবিলিটি শিওর, তাই না? নাকি এটাতে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কারণ হইতেছে এটা লং টার্ম লায়াবিলিটি, ঠিক আছে? লং টার্ম লায়াবিলিটির এখানে নাম হইতেছে নন কারেন্ট লায়াবিলিটি। ওকে, 822 ব্যাংক লোন। মোবাইল থাকবে, দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। এখন বিপত্তিটা তো এখানেই, এর ওপেনিং ব্যালেন্স কিভাবে দিবেন বলেন? সুন্দরভাবে তো অ্যাড করে ফেললাম, 822 ব্যাংক লোন, তাই না? এখন এটা তো আর ব্যাংক না যে গেলে রিসিভ মানি স্পেন্ড মানি দিয়ে দেবো। তাহলে এটার ওপেনিং ব্যালেন্স কিভাবে দিবেন, কত ক্লাসে বলেন সুলতান ভাই? রাইট, কনভার্সন ব্যালেন্সে দিব। এখন কনভার্সন ব্যালেন্সে আমরা চলে গেলাম। কনভার্সন ব্যালেন্স কই পাবো সুলতান ভাই বলেন তো? সেটিংসে যাইতে হবে, অ্যাকাউন্ট সেটিংসে চলে গেলাম। আচ্ছা, কনভার্সন ব্যালেন্স কই? এই যে, ওকে ওপেন করলাম, শো অল অ্যাকাউন্ট, তাই না? আমার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার ছিল কত, 822 না? এই যে 822 ব্যাংক লোন।
তাহলে এখানে কত 4 লাখ, ধুর, এটা কেন 4,50,000, তাই তো? 4,50,000। এখন আপনাকে তো ভাই ডেবিটে মিলাইতে হবে, কারণ এটা কি ট্রায়াল ব্যালেন্স না, মিলাইতে হবে। এখন ডেবিটে কি বসাবেন বলেন, দেখি আপনাদের নলেজে তো চিন্তা করেন ডেবিটে কি বসাবেন। আচ্ছা, দুইটা ওয়ে, সেটার জন্য আপনার প্রথমটা পারফেক্ট হবে যে আপনি ব্যাংক লোন ক্রেডিট করলেন, শেয়ার ক্যাপিটাল ডেবিট করলেন, করার পরে রিসিভ মানিতে গিয়ে শেয়ার ক্যাপ রিসিভ মানিতে গিয়ে আপনি ব্যাংকটাকে সিলেক্ট করে ওই শেয়ার ক্যাপিটালটাকে ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একদম পারফেক্ট ওয়ে। আর যদি আপনি ওই যে দুইটা জার্নাল কাটাকাটি করলে যেরকম লাস্ট ফিনিশিং এ যেটা দাঁড়ায়, যে আপনি ব্যাংক ডেবিট করে আপনি ব্যাংক লোন ক্রেডিট করে দেন, দুইটার যে কোনোটাই লজিক্যালি রাইট। ঠিক আছে, কারণ দিন শেষে আমার তো ব্যাংকই যাবে, তাই না? তো দিন শেষে যেহেতু ব্যাংকে যাবে, তো আমি ব্যাংকটাকে ধরে নিলাম। আমার ব্যাংক কোথায়, ব্যাংক এই যে মেট আরবিএস ব্যাংক, সব চার্ট অফ অ্যাকাউন্টে থাকবে, ডেবিট আর ক্রেডিট সমান হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করে দেব। ওকে, তো এবার আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, গেলে তাহলে দেখতে পাবো এই যে আরবিএস ব্যাংকে বেড়ে গেছে। আর হচ্ছে লায়াবিলিটি ছিল আমার এটা 4.5 লাখ, দেখছেন? দুইটাই প্রপারলি চলে আসে। এবার আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট দেখবো, ইন্টারেস্ট নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। ইন্টারেস্ট এক্সপেন্স নাই, ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নেই। তাহলে দেখি আমার জন্য কত তারা দিয়ে রাখছে, 311 দিতে পারবো। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এটা যেহেতু আমার এক্সপেন্স, এক্সপেন্সের জন্য তারা ডেপ্রিসিয়েশন ডিরেক্ট এক্সপেন্স ওভারহেড দিয়ে রাখছে। ওকে, এক্সপেন্সে গেলাম, 311, নাম দিব ইন্টারেস্ট এক্সপেন্স, বাই ডিফল্ট হিসেবে দিলাম নো ভ্যাট। যেটা গ্যাপ আছে সেটা সিলেক্ট করবেন, যে নাম্বারটা অ্যাভেলেবেল থাকবে সেই নাম্বারটা সিলেক্ট করবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের জার্নালে, প্লাস নিউর আইকন থেকে ম্যানুয়াল জার্নালে চলে যাব। সেখান থেকে আমরা কি করব, এই যে আমাদের প্রথম যে ইন্টারেস্ট আছে, আমাদের যে ইন্টারেস্টটা আছে সেটার জন্য আমরা জার্নাল দেব। ইন্টারেস্ট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে ব্যাংক লোন ক্রেডিট, ইন্টারেস্টের টাকা দিয়ে কত 2062.50। এটার পেমেন্ট ডেট হচ্ছে জানুয়ারি 1, 2024। তাহলে এটা ডিউ হবে হচ্ছে ডিসেম্বর 31, 2023। ডিসেম্বর 31, 2023 আমার এটা ইন্টারেস্ট ডিউ হয়েছে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডিউ, ঠিক আছে। ওকে, দিয়ে আমি এটাকে জাস্ট পোস্ট করে দিব। তাহলে আমার ব্যাংক লোনটা বেড়ে যাচ্ছে এখান থেকে। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। লায়াবিলিটিসে
ব্যাংক লোন বেড়ে গেছে, আগে ছিল 4.5 লাখ, এখন হয়েছে 4,52,062.50। এখন আমরা কি করব, স্পেন্ড মানি ব্যবহার করব, তাই না? সেকেন্ড, আমাদের যে জার্নাল পেমেন্টের জন্য এই যে ইনস্টলমেন্টের টাকা, সেটার জন্য আমাকে করতে হবে। যে কোনো ব্যাংক, যে ব্যাংক থেকে আমরা পে করব সেই ব্যাংকে, ধরলাম আরবিএস ব্যাংক থেকে আমরা পে করব। কে পে করতেছে? মালিক, তাই তো? এটা হবে January 1, 2024। এটা আমি দিব ইনস্টলমেন্ট পেইড। ওকে, কোয়ান্টিটি হবে 1, আর ইউনিট প্রাইস হবে অ্যামাউন্টটা। আর চার্ট অফ অ্যাকাউন্টটা কি হবে বলেন? ব্যাংক লোন, তাই না? ব্যাংক লোন দিয়ে আমি এটাকে সেভ করে দেব। ওকে, লাস্ট ব্যালেন্সটা আমার মিলার কথা, 4,38,474.34। আমরা এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, সেখান থেকে লাইবিলিটিসে ব্যাংক লোন আছে 4,38,474.34। তাহলে কি আমার ঠিক আছে? তাহলে বুঝাতে পারছি, যেটা আমরা কুইক বুকসে করছি সেই প্যাটার্নটাই আমরা কাজ করব, কিন্তু এখানে হবে একটা জার্নাল, একটা স্পেন্ড মানি, রাইট? ওকে, এটা কোনোদিনও হয়? এটা কোনো প্র্যাকটিক্যাল লাইফের কথা? হ্যাঁ, আপনার কাছে স্টেটমেন্ট আছে দেখে তা যা খুশি তাই করবেন, এটা হইলো? আপনার তো এটা ডিউ ডেট একটা, তাহলে আপনাকে রিকনসিলিয়েশন করতে দিছে, তার মানে সব আগে মানে ইন্টারেস্ট ধরে দিয়ে দিবেন, সব আগে একবারে ইনস্টলমেন্টটা দিবেন, এটা কোনো প্র্যাকটিস হলো? হ্যাঁ, ডিউ ডেট আলাদা, ইনস্টলমেন্ট ডেট আলাদা, আপনি নিজেই তো পেছে পড়ে যাবেন এতগুলা করতে চান। আপনারা করবেন ওই যে 23 পর্যন্ত, ঠিক আছে? মানে 23টা করবেন হচ্ছে জার্নাল, আর 23টা হচ্ছে স্পেন্ড মানি ব্যবহার করবেন। ওকে, তারপরে আসেন বাজেট নিয়ে কথা বলবো। বাজেট, কুইক বুকসে বাজেট যেমন ছিল, জেরোর বাজেটটা একটু ডিফারেন্ট, কারণ কুইক বুকস তারা সেই বাজেটের অপশনটাকে নেভিগেশন প্যানেলে তারা দিয়ে রাখছে, আর জেরোর ক্ষেত্রে তারা এই অপশনটাকে পাবেন হচ্ছে রিপোর্ট সেকশনে। কারণ তাদের কথা হলো এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর পার্ট না, এটা হচ্ছে রিপোর্টিং এর পার্ট। এই জন্য এই অপশনটা আপনারা পাবেন হচ্ছে রিপোর্ট সেকশনে গেলে। অল রিপোর্টে চলে যান, এখান থেকে আমরা লিখবো বাজেট। দেখেন বাজেটের 3টা প্যাটার্ন তারা দিয়ে রাখছে, একটা বাজেট সামারি, এটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা 11 নভেম্বর পরে সেটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। বাজেট সামারি, বাজেট ম্যানেজার, বাজেট ভেরিয়েন্স, 3টে জিনিস। 3টার কাজ কি? এখানে বলেই দিছে ক্রিয়েট বাজেট, মানে যদি আপনার বাজেট তৈরি করতে হয় আপনি ব্যবহার করবেন বাজেট ম্যানেজার। তারপরে আপনি যে বাজেটটা তৈরি করছেন সেটাকে দেখার জন্য আপনি ব্যবহার করবেন হচ্ছে বাজেট সামারি। আর আপনার ফিগারের সাথে, বাজেটের ফিগারের সাথে অ্যাকচুয়াল ফিগারটাকে যদি আপনি ট্র্যাকিং করেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে বাজেট ভেরিয়েন্স। তো আমি বাজেট ম্যানেজারে চলে যাই, যেহেতু আমার নতুন করে বাজেট করতে হবে। দেখেন আপনাকে এখানে সিলেক্ট বাজেট, কি টাইপের বাজেট করতে যাচ্ছেন, কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে এন্ড ডেট হবে। আমি ধরলাম January 25 থেকে স্টার্ট করব, অ্যাকচুয়াল হবে হচ্ছে 3 মাস, আর পিরিয়ড আমি 6 মাসের জন্য করব। দেখি আপডেট দিন, এই যে দেখেন আমার 3 মাস অ্যাকচুয়াল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস আমার অ্যাকচুয়াল ডাটা সে প্রোভাইড করছে, আর বাকি 6 মাসের জন্য এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন।
ঠিক আছে, এই যে টোটাল অ্যামাউন্ট আপনার যা চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট এখানে কি করবে, শো করবে ওই 3 মাসের অ্যাকচুয়াল ডাটা। যদি আপনি বলেন যে 6 মাসের অ্যাকচুয়াল ডাটা শো করার জন্য, এখানে তাহলে বলে দিবেন 6 মাস, 12 মাস। যদি আপনি মনে করেন যে না আপনি কোনো অ্যাকচুয়াল ডাটা দেখতেই চান না, তো ওয়েল কোনো সমস্যা নেই, নাম দিয়ে দিবেন। এখন ধরেন বাজেটের সিস্টেমটা আমি এখানে একটু দেখাই। ধরেন সেলস 15,000 হয়েছে, ডিসেম্বরে কোনো সেল হয় না, আপনি চান যে জানুয়ারিতে আপনার সেল হবে, ধরলেন হচ্ছে 20,000 সেল হবে। এই যে যে অপশনটা তীর চিহ্ন, এটাকে যদি আমি প্রেস করি তাহলে 3টা অপশন আপনার সামনে ভিজিবল হবে, যেটা কুইক বুকসে ছিল না। প্রথমত হচ্ছে অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট টু ইচ মান্থ, মানে তাহলে প্রতি মাসে আপনার 20,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে অ্যাপ্লাই দিলে দেখেন প্রত্যেক মাসে আপনার কি হয়ে যাচ্ছে, 20,000 কি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে আপনার 6 মাসে গিয়ে আপনার বাজেটেড অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1,35,500। এখন আসেন, ধরেন 2 মাস পরে গেল, মার্চ মাসে তার চিন্তা হলো যে না আমার এখানে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, আবার এই তীর চিহ্ন বাটনে প্রেস করেন, বলে দিলেন যে এরপরে যে মাস আমার তো সিজন নাই, তাহলে প্রতি মাসে 500 করে আমি কমাবো, তাহলে -500 দিয়ে দেন। -500 দেখেন, তাহলে প্রতি মাসে কত করে কমবে, 500 করে কমবে। আর যদি শুধু শুধু 500 দিতেন তাহলে 500 করে বেড়ে যেত। এই যে দেখেন 20,000 থেকে কমে গেছে কত, 19,500, 19,000, 18,500 কমে গেছে না। তারপরে ধরেন এই মাসে গিয়ে মে মাসে গিয়ে চিন্তা হলো যে না আমি এবার একটু অ্যাডজাস্টমেন্ট করবো পার্সেন্টেজ আকারে। এই মাসে আমি অ্যাডজাস্টেড পার্সেন্টেজ দিলাম যে 2% বাড়বে পরের মাসে। তাহলে জাস্ট এই যে দেখেন 19,000 2% অ্যাড হয়ে 19,380 হয়েছে। যেটা কুইক বুকসে কি ছিল বলেন তো, জাস্ট ক্লিক করা মাত্র সব একসাথে হয়ে যেত, আমাকে ম্যানুয়ালি কাজ করতে হতো। আর এখানে অ্যাডজাস্টেড করার জন্য আপনাকে সুযোগ তারা দিচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আপনারা আপনাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেগুলোকে মেনটেন করে কুইক বুকস এর মতো করে একটা বাজেট তৈরি করবেন। আর লাস্টে কি এক্সপোর্ট করবেন, এই যে এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে সিএসভি তে অথবা এক্সেল শিটে এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে সাবমিট করার জন্য। এরপর আসেন আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক, রিকনসিলেশন। কুইক বুকস এর ক্ষেত্রে রিকনসিলেশন মনে আছে? হুম, বলেন তো, কুইক বুকস এর রিকনসিলেশন মনে আছে কিনা? যেটাই করেন না কেন দিন শেষে আপনার আটকে যাবেন একটা জায়গায়, সেটা হইতেছে কি চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া নেই, তাই না? ক্যাটাগরাইজেশন, কারণ রিকনসিলেশনের পার্টে চলে যাব। রিকনসিলেশনের কথা আগের মতোই থাকবে, কুইক বুকস এর মতোই। যদি সরাসরি ব্যাংকের সাথে কানেক্টেড থাকে ওয়েল, ঠিক আছে, তো সেখান থেকে সরাসরি আপনার স্টেটমেন্টটা চলে আসবে। কিন্তু যদি সরাসরি না থাকে আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে ট্রানজেকশন। দুইটার যে কোনো একটা আপনাকে করতে হবে, কোনো ধানাই পানাই নাই। হয় আপনার ব্যাংক কানেক্টেড থাকবে, নতুবা ব্যাংক কানেক্টেড থাকবে না, আপনি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে এসে সেটাকে আপলোড করবেন। যেটাই করেন না কেন আপনাকে ক্যাটাগরাইজেশন করতে হবে, মাস্ট। ক্যাটাগরাইজেশন মাস্ট। তথ্যগুলো আসবে কিন্তু আপনাকে তো ক্যাটাগরাইজেশন করতে হবে। ওই যেটা কুইক বুকসে দেখছেন ফর রিভিউ প্যানেলে এসে বসে থাকবে। আর আমাদেরকে এক্সট্রা করে, যেহেতু ব্যাংক কানেক্টেড নেই, আমাদেরকে এক্সট্রা কি প্যারাটা নিতে হয়, সেটা আমাকে সিএসভি তে করতে হয়, পিডিএফটাকে সিএসভি তে করে দেন ইম্পোর্ট করতে হয়, শুধু এক্সট্রা এতটুকু কাজ। আপনি যেটাই করেন না কেন আপনার মানে আর কি ক্যাটাগরাইজেশন করতেই হবে মাস্ট, কোনটা কোন চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে। নিয়ে নেয়, শোনেন, এটা নিয়ে নেয় কিন্তু এটার ইম্প্যাক্টটা পরে কখন, যখন আপনি রিপোর্টিং করতে যান তখন সেটার ইম্প্যাক্টটা দেখা যায়। আপনারা তো ডিপলি ঘাটেন না জিনিসটা, সেই জন্য আর কি অথবা বুঝতেছেন না যে মানে আর কি কোনটা ক্যাটাগরাইজেশনটা করার পরে গিয়ে লাস্ট মোমেন্টে যখন আপনি রিপোর্ট জেনারেট করতে যান বা কোনো কিছু করতে, অবশ্যই তো আপনি যে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টের হেড আপনি ব্যবহার করেন, কোন একটা এক্সপেন্স দেন, কোন একটা ইনকাম দেন, ওই এক্সপেন্স ইনকামে গিয়ে সেটার ইম্প্যাক্ট পড়ে যায়। বুঝাইতে পারছি? যে আপনি যেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ব্যবহার করবেন তার ব্যাক হ্যান্ডে গিয়ে সেটা কিন্তু হিট করতেছে। তো এই জন্য চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর না বুঝলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিবেন। বুঝাইতে পারছি? ক্লায়েন্টের সাথে কনভারসেশন যত বেশি স্মুথ হবে তত বেশি আপনার কাজ করার সুবিধা হবে।
ঠিক আছে? নিজেকে লুকায় রেখে যদি আপনি পারেন তো ওয়েল, কিন্তু ভুল করে পাণ্ডিত্য দেখানো যাবে না। বুঝাইতে পারছি? এখন আপনার কাছে একটা কোনো জিনিস অ্যাজাম্পশন মনে হইতেছে, আপনি ওটা দিলেন, দেওয়ার পরে ক্লায়েন্টের কাছ থেকে রিভিউর জন্য বসে থাকবেন, মানে আর কি সে আপনাকে, ক্লায়েন্টকে মেসেজ দিবেন যে আমি এটার জন্য এই চার্ট অফ অ্যাকাউন্টটা ব্যবহার করছি, এটা ঠিক আছে কিনা। পরে সে যদি বলে যে হ্যাঁ এটার জন্য এটা চার্ট অফ অ্যাকাউন্ট ঠিক আছে, ওয়েল আপনি ওটাকে দিয়ে দিলেন। আর যদি বলে চেঞ্জ করে দাও, ইনস্ট্যান্ট আপনাকে চেঞ্জ করে দিতে হবে। বুঝাইতে পারছি? এটা তো সর্বপ্রথম আমাকে কি করতে হয়, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার সফটওয়্যারে ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে। প্রথম কাজ কি? সফটওয়্যারে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আহ, হ্যাঁ, মেট্রো ব্যাংক দেখবো। এই যে মেট্রো ব্যাংক, এই যে মেট্রো ব্যাংক, জানুয়ারি 2020 থেকে 31 জানুয়ারি 2020, মেট্রো ব্যাংক। এই দেখেন তার ওপেনিং ব্যালেন্স, তার টোটাল মানি ইন, মানি আউট, এন্ডিং ব্যালেন্স। আবার মনে করেন না যে ভাই এটা ফেক, আমি স্টেটমেন্ট দিছি, এটা কিন্তু রিয়েল স্টেটমেন্ট সুলতান ভাই। ঠিক আছে? এই যে রিয়েল স্টেটমেন্ট, এটা 9 পেজের। তো এখন সর্বপ্রথম আমাকে মেট্রো ব্যাংক নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তার ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে, তাই তো? তো আমরা চলে যাব আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে। এখান থেকে আমরা অ্যাসেট পাশে দেখি আমার কোন কোড নাম্বারটা অ্যাভেলেবেল আছে আমার জন্য, 612 দিতে পারি। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। এই যে দেখেন ব্যাংক সরাসরি কিভাবে কানেক্ট করে জেরোতে, এই যে এখান থেকে ব্যাংকটাকে সিলেক্ট করলো। এই যে দেখেন মেট্রো ব্যাংক, দেখছেন সুলতান ভাই, পাইছেন? অরিজিনাল ব্যাংক আছে তো। পরে আবার বলেন না যে ভাই আপনি অন্য জায়গাতে ব্যাংক একটা নিয়ে চলে আস। এই যে এখান থেকে ক্লিক করলে দেখেন ওই ব্যাংকের পোর্টালে নিয়ে আপনাকে চলে যাবে। এই যে দেখছেন, ওই ব্যাংকের সব অরিজিনাল ইনফরমেশন দিয়ে আপনাকে সামনে আগাইতে হবে, ভেরিফিকেশন কোড টোড যা আছে সম্পূর্ণ কিছু। তো আমরা এটাতে যাব না। হ্যাঁ, সরাসরি কানেক্ট করার ক্ষেত্রে। এখন যেহেতু আমরা সরাসরি কানেক্টেড নাই, তো আমরা চলে যাব অ্যাড উইদাউট ব্যাংক ফিড, ডান পাশের কর্নার থেকে। সেখান থেকে চলে যাব কন্টিনিউতে। যাওয়ার পরে ব্যাংকের নাম দিব মেট্রো ব্যাংক। আচ্ছা, যদি থাকে আমরা একটু নামটাকে একটু ডিফারেন্ট করে নিব, হ্যাঁ, রিকনসাইল বা নিউ, যেটাই আর কি একটু দিলাম। ওকে, অ্যাকাউন্ট নেম মেট্রো ব্যাংক, এটা কি আমার কারেন্ট অ্যাকাউন্ট, তাই তো? ওকে, সেভিংস অ্যাকাউন্ট না, এটা কারেন্ট অ্যাকাউন্টের চেকিং অ্যাকাউন্ট, তাই না? অ্যাকাউন্ট টাইপ, এটা কার্ড না, তো এটা আধার দিলাম। অ্যাকাউন্টের একটা নাম্বার, এই নাম্বারটা কি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নট আপনার কোড নাম্বার, ঠিক আছে? আমি যে কোনো একটা নাম্বার দিলাম, দিয়ে চেঞ্জ করে দেব, 20 ডিজিটের একটা নাম্বার। আর কত নাম্বার দেখলাম একটু আগে বলেন তো? হ্যাঁ, 612 না 812? আচ্ছা ঠিক আছে, পরেই দিব, যান, এত কনফিউশন রেখে লাভ নাই, আগে অ্যাড করে নি। হইলে তো আলহামদুলিল্লাহ। এই যে মেট্রো ব্যাংক অ্যাড করে দিলাম অ্যাসেটে। এই যে অ্যাড, এখন আমি এডিট করবো। এই যে দেখেন, এখন এখানে ক্লিক করলেই এডিট অপশন চলে যাবে, দেখছেন? 612 অ্যাভেলেবেল আছে, জাস্ট সেভ করে দিলাম। এই যে দেখেন 612 চলে আসছে না? এখন তার ওপেনিং ব্যালেন্স দিব কিভাবে? দুইটা ওয়ে, আগে বলে দিছি। এখন তাহলে আমরা রিসেন্ট মানি দিয়ে দিব। মেট্রো মেট্রো ব্যাংক চেকিং অ্যাকাউন্ট না রিকনসাইল, আসে নাই? এই যে এটা একটু দেখে আসি তো। মেট্রো ব্যাংক চেকিং নাম ছিল, তাই না? আচ্ছা, এটাকে চেঞ্জ করে দিই, রিকনসাইল দিলাম। ওকে, রিকনসাইল দিলাম, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। মেট্রো ব্যাংক রিকনসাইল প্লাস নিউতে চলে যাব, সেখান থেকে রিসিভ মানিতে চলে যাব, মেট্রো ব্যাংক রিকনসাইল দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এটার ওপেনিং ডেট হইতেছে 1 জানুয়ারি 2020, 2020 জানুয়ারি 1।
এটা হচ্ছে মালিক নিয়ে আসতেছে। নাম দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হচ্ছে 1, আর প্রাইসটা হবে হচ্ছে 888.15, তাই তো? আর এটা হবে ক্যাপিটাল। তাহলে আমাদের প্রথম কাজটা আমরা কমপ্লিট করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আসলাম, তাই তো? চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আসলাম, তারপরে কি করলাম? ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিলাম। প্রথম দুইটা কাজ কমপ্লিট করলাম। এর পরবর্তীতে কাজ যেটা, সেটার জন্য আমরা চলে যাব আমাদের ব্যাংকিং প্যানেলে, অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে চলে যাব। মেট্রো ব্যাংক রিকনসাইল এই যেটাতে ওপেন করব। এই যে এটা হচ্ছে আপনার ব্যাংকিং এর প্যানেল। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন, রিকনসাইল প্রথম অপশনটা, তারপরে ক্যাশ কোডিং অপশন। এই ক্যাশ কোডিং এর কথা প্রথম ক্লাসে বলছিলাম, তাই না? ওই যে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য এটার ব্যবহার আজকে দেখাবো। তারপর এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আপনার যত স্টেটমেন্ট আছে এখানে থাকবে। রিকনসিলেশনের জন্য এই ট্রানজেকশন গুলো রিকনসাইল অপশনে থাকবে। আর অ্যাকাউন্ট ট্রানজেকশনে হচ্ছে আপনার সকল অ্যাকাউন্ট ট্রানজেকশন গুলা আপনি এখানে পাবেন। তাহলে সর্বপ্রথম আমার কাজটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করা। তাহলে এই যে এখান থেকে ক্লিক করবো, অ্যাকাউন্ট ট্রানজেকশন থেকে এই ট্রানজেকশনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অপশন থেকে মার্কাসড রিকনসাইল, মার্কাসড রিকনসাইল করে দিব। মার্কাসড রিকনসাইল আবারও প্রেস করে দিলাম। ওকে, আমি আবার ব্যাংকে চলে যাই। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করা। এরপরে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবো। এই যে দেখেন রিকনসাইল দেখা, মানে গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। এখন এটার জন্য স্টেটমেন্টটাকে আপলোড করার জন্য আমরা কোথায় যাবো? এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট পাইছেন? ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট চলে যাব। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ নেবেন। বারবার বলে দিচ্ছি, পিডিএফ ছাড়া কোনো কাজে হাত দিবেন না। আচ্ছা, আর কিভাবে পিডিএফ থেকে সিএসবি করতে হয় সেটা তো আগেই দেখে আসছেন, তাই না? আগে ওই সিস্টেমে পিডিএফ থেকে সিএসবি, যেহেতু আমার কাছে সিএসবি একটা করা আছে, আমি এটাকে সুন্দর করে ডাউনলোড করে নিই। সুলতান ভাই, মাত্র 110টা। হ্যাঁ রে, মানুষজনের কনফিডেন্স, মানে আর কি, ভালো জিনিস অল্প দিলেও তাদের কাছে মনে হয় যে না, ভালো হয় নাই। বেশি জিনিস খারাপ দিলেও মনে হবে যে না, এটা ভালো। এবার বুঝতে পারলাম। ভাই, কোয়ালিটি আপনারা বুঝেন না কেন? আমি এটা বুঝি না। ওকে, স্টেটমেন্টটাকে আমি একটু ওপেন করবো। বাঙালিয়ানা সাব নাকি? এই যে ট্রানজেকশন ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, এটা হচ্ছে আমি সিএসবি করে নিছি। হ্যাঁ, সবসময় সিএসবি করার পরে চেক করে নিবেন আপনার ওপেনিং ব্যালেন্স দিয়ে। ওপেনিং ব্যালেন্স ছিল 888.15, তাই তো? আমি এটাকে একটু সামেশন করে নিব। এক্সেল এর এসইউএম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কমা দিয়ে 399.47, দেখি তো আমি মিলাই একটু। 399.47, তাই না? ওকে, এখন আসেন, আপনাদের কেউ কোশ্চেন করলেন না যে ভাইয়া এই একটা কলাম কেন ব্যবহার করছি? কারণ জিরোতে কলাম মাত্র একটাই সুযোগ আছে। কিভাবে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে ডাউনলোড সিএসবি টেমপ্লেট, এখান থেকে তাদের টেমপ্লেটটাকে আমি ডাউনলোড করে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছিলাম। এই যে দেখেন, তাদের কি ডেট, অ্যামাউন্ট, পেই, ডেসক্রিপশন, দেখছেন? একটা মাত্র কলাম না, এই জন্য প্লাস মাইনাস দিয়ে হিসাব করে নেবেন। ঠিক আছে? ওকে, তো আমি এটাকে একটু তাহলে কপি করে নিই, নতুন ফাইলে ইম্পোর্ট করে নিব। তারপরে অ্যামাউন্ট,
মানে চাচ্ছেন ডাইরেক্ট ইম্পোর্ট করতে? ডাইরেক্ট ইম্পোর্টই করবো ভাই। ফাইলটাকে সাজায় নিতে হবে না তাদের টেমপ্লেটে? তাদের টেমপ্লেটে সাজায় নিতে হবে না? হ্যাঁ, কলামের হেডিংও ডিফারেন্ট থাকলেও তারা নিতে চাইবে না। ওই জন্য তাদের টেমপ্লেটটাকে ডাউনলোড করে দেন, হ্যাঁ এই যে দেখেন, ঠিক আছে। এবার এটাকে আমি সেভ করে দিলাম। এই যদি দিতে চান দেন, আমি এখানে দিব না। দেখেন কিভাবে, কোথায় দিই, সিলেক্ট ফাইলে চলে যাব, এখান থেকে টেমপ্লেট ওপেন, এই যে এটা ডাউনলোড হবে, নেক্সট। এটা ম্যাপিং বলে, ডেটের সাথে ডেট, অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট, পেইর সাথে পেই কলামের হেডিং থাকবে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে রেফারেন্সের কোনো আমি ফিল্ড দিই নাই, চেক নাম্বারে কোনো ফিল্ড দিই নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে নেক্সট অপশনে চলে যাব, সব ঠিকঠাক থাকলে কমপ্লিট ইম্পোর্ট 110টা ট্রানজেকশন। এই যে সকল ট্রানজেকশন গুলো দেখতে পাবেন রিকনসাইল অপশনে। আপনি মাত্র যে ট্রানজেকশন গুলো আপলোড করলেন না, সেগুলো সবগুলো দেখতে পাবেন রিকনসাইল অপশন। দেখেন কত সুন্দর রিকনসিলেশনের তাদের কাজ। জেরোতে, জেরোর অল্প কয়েকটা কাজ ভালো লাগে, এই জন্য জেরোটা শিখাই, না হলে আসলে জেরো আমি শিখাইতাম না, অল্প কয়েকটা কাজের জন্য। দেখেন এইখানে তারা বলছে যে হোয়াট ইজ দিস, রিভিউ ইওর ব্যাংক স্টেটমেন্ট লাইন, আপনাকে বাম পাশে রিভিউ করতে বলছে, এটা একটা পার্ট। তারপরে সেন্টেন্সটাকে তারা কমপ্লিট করছে, দেন ম্যাচ উইথ ইওর ট্রানজেকশন ইন জেরো, সেটা জেরোতে গিয়ে ডান পাশে গিয়ে ম্যাচ করবেন, এটা হচ্ছে আরেকটা পার্ট। খেয়াল করেন, এইখানে হচ্ছে আপনার ট্রানজেকশন টোটাল ডিটেলস দেওয়া আছে, একটা কোনটা রিসিভ এবং কোনটা স্পেন্ড মানি সেটা দেওয়া আছে। এখানে মোর ডিটেলসে গেলে এই ট্রানজেকশনের ডিটেলস সম্পর্কে আপনি জানতে পারবেন। আর ডান পাশে গিয়ে দেখেন কয়েকটা অপশন, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে ক্রিয়েট, একটা কি ট্রান্সফার, আর একটা কি ডিসকাস। ম্যাচ মানে কি, যদি আপনার সিমিলার কোনো ট্রানজেকশন জেরোতে থাকে তখন সে কনফিউজড হয়ে যায়, তখন আপনাকে বলে যে কোনটা এই ট্রানজেকশনটা এক্স্যাক্টলি কোনটা, সেটা আপনি জাস্ট ক্লিক করে তাকে বলে দিবেন যে এটা ম্যাচ। আর ক্রিয়েট করা মানে কি, নতুন করে করা। দেখেন হু, হু মানে কি নেম অফ দ্য কন্ট্যাক্ট, মানে আপনার কন্ট্যাক্টের নামটা দিবেন। তারপরে হোয়াট মানে কি চার্ট অফ অ্যাকাউন্ট, মানে এটা বেসিক্যালি কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে, ওই যে আমরা ক্যাটাগরাইজেশন করে আসছি না, কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে। হোয়াই মানে কি ডেসক্রিপশন, এই যে এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে এনে এখানে দিতে পারেন। আর নিচে এই যে দেখেন ট্যাক্স রেট, আপনি এখান থেকে ট্যাক্স রেট চেঞ্জ করে দিবেন। বুঝাইতে পারছি? হু মানে হচ্ছে নেম অফ দ্য কন্ট্রাক্ট, হোয়াট মানে হচ্ছে হ্যাঁ পেই বলতে পারেন, তারপর হোয়াট মানে হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট, আর হোয়াই মানে হচ্ছে আপনার ডেসক্রিপশন। আর ট্যাক্স রেটে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনার কি ট্যাক্স রেট আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর ট্রান্সফার হচ্ছে যদি কোনো কারণে ফান্ড ট্রান্সফার করেন এখান থেকে দিবেন। আর ডিসকাস অপশনটা এটা একটু ইউনিক। ডিসকাস অপশনটা কি, আমি যেরকম কুইক বুকসের সময় আপনাদের বলছিলাম যে আপনি একটা ফাইল করবেন, ফাইল করে সে চার্ট অফ অ্যাকাউন্টে আপনি কি কি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন রেডি করে ক্লায়েন্টকে পাঠাবেন, তাই না? কিন্তু জেরোতে এই অপশনটা এখানেই দেওয়া আছে, মানে আপনি এখানে কোন একটা নোট লিখে রাখতে পারবেন, জাস্ট লাইক এস গুগল ড্রাইভের মতো। ঠিক আছে, নোট লিখে রাখবেন, ক্লায়েন্ট এখান থেকেই সফটওয়্যারের ভিতর থেকে দেখতে পাবে যে না আপনি কি করছেন। ঠিক আছে, তো দেখেন আমি যদি দেখাই অপশনটা, এই যে দেখেন ডিসকাস, এই দেখছেন, আমি চাইলে আমি এখানে কি করছি সেই জিনিসটা কিন্তু আমি এখানে লিখে দিই, এই যে দেখেন কন্ট্রোল প্লাস এস দেওয়া, মানে কি এটা এখানে সেভ হয়ে যাবে, আমার ক্লায়েন্ট যখন ঢুকবে ট্রানজেকশন দেখতে তখন সে এখান থেকে দেখতে পাবে। বুঝতে পারছি, এটার জন্য আমার আর এক্সট্রা করে পেন নিতে হবে না। তো আসেন, এখন আমি চলে যাব কি, আমাদের কাজ কি, টেকনিক অ্যাপ্লাই করার জন্য রুলস, ব্যাংক রুল, তাই না? তাই তো, মনে আছে তো ব্যাংক রুল? এবার আমরা ব্যাংক রুল করব। এখন এক্সেলের এরকম ফরম্যাট দেখলে ভালোই লাগে, নতুন ফরম্যাট চলে আসছে। মারে আপু ক্লাসে মনোযোগ দেন। আর হচ্ছে এখানে, হ্যাঁ আমারটা 21। না, ক্র্যাক ভার্সন ভাই, পার্মানেন্ট করে নিছে আর কি, লাইসেন্স পার্মানেন্ট করে নাও। মানে যখন ল্যাপটপ কিনছিলাম, ল্যাপটপে আবার ঠিক করাতে যাওয়ার পরে ওদের কাছে গিয়ে বলছিলাম আমাকে পার্মানেন্টটা দেন, তখন তার পার্মানেন্টে সেট করে দিয়ে দিস। মানে ওই যে আপডেট হলে কয়দিন পরে যে উপরে যে লাল কালারের লেখা চলে আসে না, লাল একটা ইয়ে চলে আসে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড দেখায়, ওটা আসে না। এখন
ব্যাংক রুল করার জন্য মাথায় রাখতে হবে সিমিলার ট্রানজেকশন খুঁজে বের করতে হবে, সিমিলার এবং সেম প্যাটার্নের ট্রানজেকশন, মানে যদি হয় সবগুলা স্পেন্ড মানি হতে হবে, হয় সবগুলা রিসিভ মানি হতে হবে, ঠিক আছে? সিমিলার না হলে কিন্তু রুল অ্যাপ্লাই হবে না, বারবার বলে দিচ্ছি। তো আমরা ডেসক্রিপশনে দেখেন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এটা কি একই নামের আসতেছে তাই না? ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তারা অনেক পেপাল পেমেন্টে নিয়ে কাজ করছে। ওকে, পেপাল পেমেন্ট, তারপরে দেখি আর কি কি আছে, এখানে অনেক পেপাল পেমেন্ট আছে। হ্যাঁ, এটাই হচ্ছে টেকনিক ভাই, রুলটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো আপনার সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো বুঝতে হবে ভাই, খেলা তো এখানেই, খেলা ওই যে স্লগ ওভারে খেলা, ঠিক আছে? পাওয়ার প্লেতে খেলা হবে না, স্লগ ওভারে খেলা হবে, ঠিক আছে? পাওয়ার প্লেতে খেলে লাভ নাই, কারণ তখন কি ব্যাটসম্যান যতই তাদের রান স্মুথ থাকুক না কেন, কিন্তু ফিল্ডারের কারণে বা বোলিং এর কারণে ঠিকঠাক মতো খেলতে পারে না। স্লগ ওভারে রান নেওয়া সহজ, চার মারাও সহজ কিছুটা হইলো। হ্যাঁ, দেখেন সবগুলা কি মাইনাস তাই না, স্পেন্ড মানি। এখন আমরা কি করব, সেম ভাবে চ্যাট জিপিটি তে চলে যাবেন, একটু আইডিয়া নিবেন তাদের কাছ থেকে, ঠিক আছে? অবশ্যই আইডিয়া নেওয়ার সময় খেয়াল রাখবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন আর ডিসকাস অপশনে লিখে রাখবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি আপনি এই কাজটা করতে চাচ্ছেন। ওকে, এখন তাই বলে আবার পুরো স্টেটমেন্ট দিয়ে দিন না ভাই, পুরো স্টেটমেন্ট দিলে কিন্তু সে দিবে না, 10টা 15টা করে দিতে হবে, হ্যাঁ? 10টা 15টা করে দিলে সে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে দিবে, বা সর্বোচ্চ 20টা দিতে পারেন, এর বেশি দিলে কিন্তু সে প্রপার অ্যান্সার দিবে না। হ্যাঁ, একটা জিনিসই তো, হ্যাঁ, এই যে দিছেই তো দেখেন, সে তো সবগুলো একই দিছে ভাই, সে কি ডিফারেন্ট কিছু দিচ্ছে? সফটওয়্যার অ্যান্ড অনলাইন সার্ভিস মানে সাবস্ক্রিপশন ফি বা পেমেন্ট ফি, তাই না? ওকে, এই যে সফটওয়্যার ফি, তাই তাই তো। এখন আমরা চলে যাব, তাহলে ব্যাংক রুল বানাবো কই থেকে, এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে ব্যাংক রুল অপশনে চলে যাব। এখান থেকে এটা কোন টাইপের রুল, স্পেন্ড মানি রুল, রিসিভ মানি রুল নাকি ট্রান্সফার মানি রুল বলে দিতে হবে। তাহলে এটা যেহেতু স্পেন্ড মানি রুল, আমি চলে যাব স্পেন্ড মানি রুলে। তারপরে এখান থেকে আমি চলে যাব ক্রিয়েট রুল, অ্যাপ্লাই দ্য ব্যাংক রুল এনি কন্ডিশন ম্যাচ, এটা এনি থাকবে। তারপরে ফিল্ড কি আকারে, আমি কুইক বুকসে যখন করে আসছিলাম তখন ব্যাংকের টেক্সট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট তিনটা দিয়ে করা যেত, আর এখানে দেখছেন কতগুলো দিয়ে করা যায়। আমি মিলাবো কার সাথে, ডেসক্রিপশনের সাথে। আমি এখানে সিলেক্ট করব ডেসক্রিপশন, আর ভ্যালুতে যে লেখাটাকে আমি দিতে চাই সেই লেখাটা হুবহু একবারে কপি করে নিয়ে আসবেন, টাইপ করতে যাবেন না, দিয়ে দিলাম। তারপর এখানে কন্টেন্ট থাকবে, সেট দ্য এক্সিস্টিং কন্ট্যাক্ট, আপনি কি চান তো মানে আর কি কোন কন্ট্যাক্টটা দেওয়ার জন্য, তাহলে আপনাকে দিতে হবে পেপাল, তাই না? পেপাল, পেপাল নামে একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, মানে কন্ট্যাক্ট আমি একটা ক্রিয়েট করে ফেললাম পেপাল, তাই না? তারপরে বলেন এখানে দেখেন দুটো ইন্টারেস্টিং জিনিস, অ্যালোকেট দ্য লাইন আইটেম, এইখানে আমরা দিব না অটোমেটিক্যালি অ্যালোকেট দ্য ফিক্সড ভ্যালু লাইন, এটা না দিয়ে আমরা চলে যাব উইথ দ্য রিমাইন্ডার অ্যালোকেট রেশিও উইথ পার্সেন্টেজ লাইন, মানে এটা জেরো জিনিসটা ইউনিক, আমরা যেটার সাথে মিলাবো ডেসক্রিপশনটা সেটা এখানে দিয়ে দিব। আর এটার জন্য কোন চার্ট অফ অ্যাকাউন্ট যাবে আমার, সফটওয়্যার সাবস্ক্রিপশন তারা বলছে, তাই না? সাবস্ক্রিপশন নামে আছে, এই যে সাবস্ক্রিপশন আছে। এখন ট্যাক্স রেট এখান থেকে সিলেক্ট করে দেন নো ভ্যাট। দেখেন মজার জিনিস, আপনি এই রুলের কত পার্সেন্ট অ্যাপ্লাই করতে চান বলে দিতে পারবেন, এখানে 100% বলা আছে, আপনি চান কত পার্সেন্ট সেটা বলে দিতে পারেন। তারপরে রেফারেন্স কি কিসের ভিত্তিতে করতেছেন, ডেসক্রিপশনের ভিত্তিতে, তাহলে ডেসক্রিপশন দেখেন। অ্যাড ব্যাংক রুল কোন ব্যাংকের জন্য অ্যাপ্লাই করবেন, মেট্রো ব্যাংক রিকনসাইল, ভাই মেট্রো ব্যাংক রিকনসাইলে করতেছে। আর নেম অফ দ্য রুল পেপাল, বা আপনি নাম দিতে পারেন মাই রুল, রাইট? দেখেন নরমালি কি থাকে, কোন একটা জিনিসের নাম থাকে সবার উপরে, তাই না? আর জেরো ক্ষেত্রে নামটা কই আছে, সবার নিচে, মানে তারা কন্ডিশন সবকিছু দিছে। এনি কন্ডিশন কিসের সাথে মিলাবেন,
কোন লেখার সাথে মিলাবেন সেটা হুবহু কপি করে আনবেন, তারপরে কন্ট্যাক্টটাকে সেট করে দিবেন, তারপরে অ্যালোকেট লাইনটাকে দিয়ে তার চার্ট অফ অ্যাকাউন্টটাকে প্রপারলি দিবেন, ট্যাক্স রেটটাকে দেওয়ার পরে রেফারেন্স কিসের ভিত্তিতে দিচ্ছেন সেটাকে দিয়ে, আর কোন ব্যাংকের আপনি অ্যাপ্লাই করবেন সেটাকে দিয়ে দিবেন, দিয়ে আপনি সেভ করে দেন। এবার আমি আবার চলে যাব আমাদের ব্যাংক অ্যাকাউন্টসে। ক্যাশ কোডিং এর ব্যবহারটা এখন দেখতে পাবেন, দেখলে মজা ভালো পাবেন। মেট্রো ব্যাংক রিকনসাইল, এটা যদি কুইক বুকসে থাকে না অন্যরকম হয়ে যাবে। দেখেন আমি রিকনসাইলে চলে গেলাম। ওকে দেখেন এই যে দেখছেন ওকে চলে আসছে, ওকে মানে কি, এই যে দেখছেন মাই রুল লেখা আসছে না, তার মানে এটা রুলে কি পড়ে গেছে, দেখছেন রুলের মধ্যে কি পড়ে গেছে না, এই যে দেখেন রুলে পড়ে গেছে না, দেখছেন কতগুলা। আচ্ছা রুলেটটা অ্যাপ্লাই করার আগে আমি আরেকটা জিনিস দেখাই, এই জিনিসটা আগে বলা দরকার ছিল, আমি পরে বলতেছি। দেখেন এই যে ক্রেডিট কার্ড পারচেজ, একটা কথা, ক্রেডিট কার্ড 4 জানুয়ারি ফেসবুক লেখা আছে ডেসক্রিপশনের মধ্যে, এটা স্পেন্ড মানি। দেখেন জেরোটা এআই কাজ করে না কেন, এআই কত বেশি আপডেটেড হয়ে গেছে এইসব সফটওয়্যারে। দেখেন সে তার ডেসক্রিপশন দেখে সে বুঝে নিছে এটা ফেসবুকের কাজ, কন্ট্যাক্টের নাম কি ফেসবুক, এই যে দেখেন ডেসক্রিপশনে লেখা আছে ফেসবুক, সে নিয়ে নিছে কি ফেসবুক নিয়ে নিছে। আর এটা কি রিলেটেড কাজ হয়েছে দেখেন, সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট বুঝে নিছে যে না এটা হইতেছে কি অ্যাডভার্টাইজিং এর কাজ। দেখছেন ডেসক্রিপশন যদি প্রপার থাকে আপনার, সে অটোমেটিক অনেক কিছু নিয়ে নেবে। বুঝতে পারছি? এই যে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন নো ভ্যাট, যদি আপনার ট্যাক্সটাকে প্রয়োজন পড়ে, এই যে আপনি এখান থেকে নো ভ্যাট চেঞ্জ করে দেন। ঠিক আছে, এই জন্য বললাম, এই জন্য লেখা আসছে কি ওকে লেখা আসছে। বুঝতে পারছি? এখন আসেন দেখেন আমি এখন একটা একটা করে অ্যাড করব, ভাল লাগবে এভাবে। কয়টা অ্যাড করবেন, এই জন্য আমি চলে যাব ক্যাশ কোডিং এ। দেখেন যেগুলো রুলে পড়ছে, দেখছেন রুলের গুলো পড়ে গেছে না, দেখাচ্ছে না চার্ট অফ অ্যাকাউন্ট। এখন কি করবো জানেন, দেখেন একটা টেকনিক অ্যাপ্লাই করবো, সবগুলোকে একসাথে সিলেক্ট করব, যেগুলো রুলের মধ্যে পড়ে নাই সেগুলোকে আলাদা রেখে দেব, এগুলো নিয়ে পরে কাজ করব। ওকে, এটা মাঝে দিয়ে একটা, যেগুলো রুলের মধ্যে পড়ে না সেগুলোকে আলাদা রেখে রুল গুলাকে সবগুলা সিলেক্ট করলাম। দেখেন কুইক বুকস আমাকে পরে রিকনসাইল করতে হইতো, আর জিরোতে ক্যাটাগরাইজেশন করা মানে রিকনসাইলও একসাথে হয়ে যাওয়া। দেখেন তো কয়টা চলে গেছে, 96টা একসাথে চলে গেছে। আপনার কি ভালো লাগতো 96 বার ক্লিক করে করে আসা? হ্যাঁ, এই জন্যই প্রথম ক্লাসে বলছিলাম ওইখানে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য, তাহলে এই ক্যাশ কোডিং অপশন পাইছে, না হলে ক্যাশ কোডিং অপশন পাবেন না। তাহলে কয়টা আছে দেখছেন, 110টার মধ্যে 96টা আমি একবারে দিয়ে দিয়েছি, আর এখানে অল্প কয়টা আছে তাই না। এখন আমি দেখি এখান থেকে রিকনসাইলের জন্য চলে যাব, দেখি তারা কয়েকটা কি নিয়ে নিছে কিনা বাই ডিফল্ট। এই যে এটা তো নিয়ে নিছে, তাহলে জাস্ট দেখে ওকে করে দিব, এটা নো ভ্যাট, এটা ওকে। দেখেন সবগুলো সে পরে পরে নিয়ে ফেলছে, এই যে দেখেন গুগল লেখা আসছে, এই যে এখানে লেখাই ছিল গুগল অ্যাডস, দেখছেন, এই জন্য বাই ডিফল্ট সে নিয়ে নিছে, ওকে দিয়ে দিলাম। আর দেখি তো কোথাও আছে, 60টা আইটেম আছে এখন। এখন 60টা আইটেম আমি এখান থেকেও দিতে পারি অথবা ক্যাশ কোডিং এ চলে যাই, এখান থেকে সহজে আমার দিতে ভাল লাগবে। ট্রানজেকশন চার্জ, তার মানে কি এটা ব্যাংক ফি না, হ্যাঁ ব্যাংক চার্জ বা ব্যাংক ফি, এখান থেকে নোট। তারপর অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এটা মেনটেন্যান্স করতে, এটাও ব্যাংক চার্জে দিব তাই না। তারপর ক্রেডিট কার্ড পারচেজ, এটা একটু আগে দেখলাম অ্যাডভার্টাইজিং, তাই তো, অ্যাডভার্টাইজিং রিলেটেড। আপনি চাইলে পেইটা লিখে দিতে পারেন, ভালো হয়, এই যে এখান থেকে, না চাইলে কোনো সমস্যা নেই। ক্রেডিট কার্ড পারচেজ লিঙ্কডইন এর জন্য করা হয়েছে, অ্যাডভার্টাইজিং, এটা নো ভ্যাট। তারপর ক্রেডিট কার্ড নেমস্কো, এগুলো সব ইনটুইটের প্রোডাক্ট, নেমস্কো মেলচিপ এগুলো। এখন এটা থেকে নো ভ্যাট। এবার যেগুলা হয়েছে সেগুলাকে সিলেক্ট করে দেন।
দিয়ে জাস্ট সেভ এন্ড রিকনসাইল দেন। 5টা চলে গেছে। এখন আছে কয়টা? মাত্র 2টা। দেখছেন কত সহজে করে ফেললাম না? এবার আসেন রিকনসাইলে অপশনে চলে যাই। এই দুইটার একটু ডিটেলসটা আমার দেখার প্রয়োজন আছে, বুঝার চেষ্টা করি দেখি আছে কিনা। শুধু বলা আছে ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ, আর কোনো কিছু বলা নাই। দেখছেন এটা ঝামেলাজনক করে রাখছে না? এটাও কি ইনওয়ার্ড পেমেন্ট। এখন আমার কাছে প্রপার ডকুমেন্ট নাই। এখন আমি আপাতত পক্ষে আমি কি করব, কি দিব বলেন? ধরে নিলাম আমার সেল করছি তার কাছে, সেখান থেকে আমার ইনকাম হচ্ছে, তাই না? সারা আর এইচ, আমি একটা কন্ট্যাক্ট দিয়ে দিব, এই যে নিউ কন্ট্যাক্ট, আর এটা চার্ট অফ অ্যাকাউন্ট হবে সেলস, ঠিক আছে? আর এখান থেকে নোভেট। আর এটা যে কাজটা করলাম এটা আপনি চাইলে এই যে এখান থেকে ডিসকাস অপশনে লিখে দিতে পারেন আপনি কি করছেন। প্রপার ডকুমেন্ট না থাকার কারণে আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেলস, এটা আপনি লিখে দিবেন, আপনার ক্লায়েন্ট সে এখান থেকে দেখতে পাবে। ওকে, আমি এটাকে ওকে দিয়ে দেবো। দেখেন এটা অটোমেটিক্যালি চলে আসার কথা, এই যে এটা অটোমেটিক চলে আসে। ওকে, দেখছেন ক্যাটাগরাইজেশনও করলাম, রিকনসেলও আমার হয়ে গেছে। এক্সট্রা করে আমার আর হ্যাসেল নিতে হবে না। 399.47 এটাই তো ছিল, তাই না? তাহলে আমরা কি করিতে পারবো? হ্যাঁ, এখন সবগুলা ট্রানজেকশন আপনি দেখতে পাবেন এই যে অ্যাকাউন্ট ট্রানজেকশনে কোনো কারণে যদি সেগুলা মানে আর কি ভুল হয়ে থাকে, এখান থেকে সিলেক্ট করে সেগুলাকে আনরিকনসাইল করবেন। এই যে আনমার্ক করে দিলে সেটা কোথায় চলে আসবে? আবার রিকনসাইল অপশনে আসবে, দেখে সেগুলাকে আবার রিকনসাইল করে দেবেন যেভাবে মাত্র দেখালাম। এখন আসেন আপনার তো স্টেটমেন্ট বের করতে হবে, তাই না? স্টেটমেন্টের জন্য কই চলে যাবেন? এখান থেকে রিকনসিলেশন রিপোর্ট আছে, বা এই যে এখান থেকে রিকনসিলেশন রিপোর্ট আছে, যে কোনোটাতেই যেতে পারি। আমি যাই রিকনসিলেশন রিপোর্টে। জানুয়ারি, তাই না? 2020 1 তারিখ, জানুয়ারি 2020-এর 31 তারিখ দিয়ে আমি এটাকে আপডেট দিব। এই যে চলে আসে, অনেক ছোট না? 1 পেজের। এটাকে এক্সপোর্ট করি পিডিএফ এ, দেখেন তাহলে কয় পেজ হয়। আপনাকে সে সারপ্রাইজ দিবে। এই যে দেখেন 1 পেজ, এই যে 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5, 6, 7, 8 সারপ্রাইজ দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে? সম্পূর্ণ জিনিসগুলা একদম ডিটেলসে ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে সবকিছু আপনি কি আনছেন না আনছেন, পে কার ডেসক্রিপশনে কার নাম লিখছেন, রেফারেন্স, রিকনসাইল, সোর্স, অ্যামাউন্ট সবগুলো এখানে আপনার সামনে দিয়ে দিবেন। বুঝতে পারছি? এভাবে করে আমরা রিকনসিলেশন গুলাকে কমপ্লিট করব, ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে এটা তো গেল ব্যাংক স্টেটমেন্ট। এখন যদি আপনার ক্রেডিট কার্ড হয় তাহলে কি করবেন? কাজ কি কোনো ডিফারেন্ট কিছু? প্রথমে কি কাজ বলেন তো? তারপর ওপেনিং ব্যালেন্স। ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স কিসের মাধ্যমে দিবেন? রিসিভ মানি না স্পেন্ড মানি? হ্যাঁ, এটা যাতে আবার ভুল না হয়, আবার রিসিভ মানি দিয়ে বসে থাকেন না। রাইট, স্পেন্ড মানি। ক্রেডিট কার্ডটা দিবেন হচ্ছে স্পেন্ড মানি, আর যদি বেশি ভেজাল লাগে আপনাদের কাছে কনভার্সন ব্যালেন্স দিয়ে দিবেন, ঠিক আছে? তো ওই ক্রেডিট কার্ডটাকে ক্রেডিট করবেন আর হইতেছে শেয়ার ক্যাপিটালটাকে ডেবিট করে দিবেন ওই জার্নালের মাধ্যমে। তারপরে কি কাজ? হ্যাঁ, লোনের মতো, রাইট। আচ্ছা, তারপরে কি কাজ সুলতান ভাই? ওপেনিং ব্যালেন্স নিয়ে আসলাম, এরপরে কি কাজ? সিএসবি করা। সিএসবি করে ইম্পোর্ট করব, তাই তো? ইম্পোর্ট করার পরে আমরা প্রত্যেকটা ট্রানজেকশন দেখব। সবার আগে ট্রানজেকশন দেখে আমাদেরকে ইম্পোর্ট করার আগে একটা কাজ ভুল হয়ে গেছে আপনার। ইম্পোর্ট করার আগে আপনি যে ফাইলটা রেডি করছেন, যেতে একটাই কলাম, আপনারা প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দিয়ে দেখবেন যে এক্স্যাক্টলি আপনার আসে কিনা, ঠিক আছে? কারণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অপোজিট ব্যালেন্স হয় কিন্তু, তাই না? আমরা নর্মালি যেটা প্লাস মাইনাস হিসাব করি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি সেটা অপোজিট হয় না? এই জন্য ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটা কি মাইনাস আকারে দেখায় লাইবিলিটির কারণে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন।
বুঝতে পারছি? তারপরে হচ্ছে ইম্পোর্ট করার পরে চেষ্টা করবেন একটা ব্যাংক রুল ক্রিয়েট করা। ব্যাংক রুল ক্রিয়েট করে সেই অনুযায়ী আপনারা রিকনসিলেশন করবেন। বুঝাতে পারছি? রিকনসিলেশন রিপোর্ট করবেন। যেমন না 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 রিভার্সের কোনো ব্যাপার নাই। রিভার্স আপনাকে সব এক্সেল ফাইলে, না সরি সিএসভি ফাইলে করে আসতে হবে। কারণ জেরো আবার এক্সেল ফাইল সাপোর্ট করে না, সিএসভি ফাইল সাপোর্ট করে। এটা একটা ইস্যু। ওকে, তাহলে করতে পারবেন। আপনাদের এখানে আমি বেশ কয়েকটা স্টেটমেন্ট দিছি। ক্রেডিট কার্ড, এই যে ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, হ্যাঁ হয়ে গেল। স্টেটমেন্ট কি হাওয়া হয়ে গেল নাকি? এই যে স্টেটমেন্ট আমি নিজে মানে আর কি ইয়ে হয়ে গেছে। এই যে এখানে ট্রানজেকশন, অল্প কয়টা ট্রানজেকশন, ঠিক আছে? কারণ কি এটা নর্মালি অল্প কয়টা ট্রানজেকশনই হয়। তাহলে এখানে মেট্রো ব্যাংক জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, আবার মনজো ব্যাংকের একটা স্টেটমেন্ট আছে, আবার আরবিএস ব্যাংক আছে। তিনটা ব্যাংক কিন্তু, ঠিক আছে? তিনটা ব্যাংক। ব্যাংক ওয়াইজ কি ভেরি করে সুলতান ভাই বলেন তো? রিকনসিলেশন কি ব্যাংক ওয়াইজ কোনো ভেরি করে? যেমন এখন মেট্রো ব্যাংক করলাম, আরবিএস ব্যাংকে কি ভেরিয়েশন হবে নাকি সিস্টেম এটাই? হ্যাঁ, এটা মাথায় রাখেন। আবার অন্য ব্যাংক হয়েছে তার মানে যে অন্য সিস্টেম হবে এমন না। এই যে যেমন মনজো ব্যাংক, এই যে মনজো ব্যাংক আপনাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে। এই যে মনজো ব্যাংক, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে আরবিএস ব্যাংক স্টেটমেন্ট। যেটাই করেন না কেন আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, ওপেনিং ব্যালেন্স থাকতে হবে। আপনি ব্যাংক কানেক্ট করেন না কেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট তো থাকতেই হবে, ওপেনিং ব্যালেন্সও থাকতে হবে। না ছাড়া আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? ডিজিটাল যেমন কুইক বুকসে না, এখানে ওপেনিং ব্যালেন্স কারেকশনের কোনো হয়ে নাই। ভাই আপনাকে ওই ট্রানজেকশন ডিলিটই করে দিতে হবে, ডিলিট করে দিয়ে এসে তারপর আবার কাজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে পেপাল। আপনাদের এখানে পেপালের কথা আমি বলছি। পেপালের জন্য আপনাদের এই যে লিখেও দিছি অ্যাজ পার কুইক বুকস লার্নিং, মানে কুইক বুকসে যেটা শিখে আসছেন সে অনুযায়ী কুইক বুকসে যে স্টেটমেন্টটা আপনাদের সাথে দিয়ে রাখছিলাম সেভাবে আপনারা মানে আর কি ওই স্টেটমেন্টটাকে আবার আপলোড করবেন। বুঝাইতে পারছি? ওই স্টেটমেন্টটাকে আপলোড করবেন। আর পেরোলের ব্যাপারটা যেটা, পেরোলের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, পেরোলের ক্ষেত্রে একটু কথা বলবো। সেটা হচ্ছে পেরোল আমরা যেভাবে শিখে আসছি জার্নাল দিয়ে, তাই না? জেরোতেও আমরা জার্নাল দিয়ে করব, ঠিক আছে? কিন্তু জেরোতে একটা প্রবলেম হয় মাঝে মধ্যে, দেখবেন যখন ইউএস এর জেরো কেউ ব্যবহার করে ইউএস এর, তখন সেক্ষেত্রে পেরোল নামে কোনো অপশন পাবেন না। এখন এখানে আপনার মনে হচ্ছে যে আপনার পেরোলের আপনি এখানে অপশন পাচ্ছেন, তার মানে কি আপনি এখানে এমপ্লয় লিড টাইম শিট, ওই যে আমরা কুইক বুকসের প্লাস নিউ আইকনের এমপ্লয় প্যানেলে ছিল সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, তারপরে ওই যে মানে আর কি ডিফারেন্ট টাইম অ্যাক্টিভিটি যে টাইম শিট ছিল যেটা, ওই টাইম শিট গুলো এখানে আছে। কিন্তু আপনাকে পেরোলের কাজ করার জন্য আপনাকে সফটওয়্যারে কি দিতে হবে, মানে আর কি জার্নাল মাধ্যমে দিতে হবে। তার জন্য আপনার কি করতে হবে, জার্নালের আগে আপনাকে ওই পেরোল রিলেটেড সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট রেডি করে আসতে হবে। সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আগে রেডি করে আসবেন, করে এসে তারপরে আপনি জার্নাল দিতে যাবেন। এইভাবে এইভাবেই করতে হবে, ঠিক আছে? তো এটা বলে দিলাম। ওকে, তাহলে আমাদের এরপরে লাস্ট কাজ হচ্ছে হাউ টু কানেক্ট হাবডগ। আমরা কুইক বুকস এর সাথে ডেক্সট কানেক্ট করে দেখানো শিখছিলাম, তাই না? এবার হাবডগ এর সাথে জেরো কানেক্ট করে দেখবো। একই জিনিস। এগুলা কেন ব্যবহার করে, আমার যখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অনেক বেশি হয় তখন সেগুলাকে মানে আর কি সুন্দরভাবে আপলোড করার জন্য এই কাজগুলো করতে হয়। তো আমরা দেখবো হাবডগের সাথে জেরো কানেক্ট করা, সেম ওয়েতে হাবডগের সাথে কুইক বুকসও কানেক্ট করা যায়, ঠিক আছে? ওকে, দেখেন প্রথমে হাবডগ লিখে সার্চ করবেন অনলাইনে। তাহলে দেখেন হাবডগ ইনকর্পোরেশন, এটার প্যারেন্ট কোম্পানি কি জেরো, মানে এটার মালিক জেরো নিজেই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ট্রাই হাবডগ ফর ফ্রি, সাইন আপ উইথ ইমেল। এখানে ক্লায়েন্ট তার ইনফরমেশন গুলো দিবে,
ক্লায়েন্টের যদি অ্যাকাউন্টিং ফার্ম থাকে ইয়েস, না থাকলে নো আকারে সে দিয়ে দিবে। ঠিক আছে, এখন যেহেতু ক্লায়েন্টে আর এটা 14 দিন ট্রায়াল ভার্সন দেয় একটা ইমেলের আন্ডারে, হ্যাঁ, তো এখানে যে ইমেলটা থাকবে সেই ইমেলের আন্ডারে কি ভেরিফিকেশন চলে যাবে। এরপরে একটা ইমেলে কোড নাম্বার যাবে, এই যে কোড নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবে। তারপর আবার হাফডগ এসে লগ ইন করলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এই যে হাফডগের ইন্টারফেস হচ্ছে এটা, এই যে দেখছেন জেরো কুইক বুকস আছে, হ্যাঁ, সেম ভাবে কুইক বুকসে কানেক্ট করা যাবে, সেম ভাবে জেরোতেও করা যাবে, bill.com শেয়ার ফাইলে কানেক্ট করা যাবে। এটা হইতেছে হাফডগের ড্যাশবোর্ড। এখানে একটা প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা ডাটা সে দিয়ে রাখবে সবসময়, এটা অনেক আগে থেকেই আছে, যবে থেকে আমি নিজেও প্র্যাকটিস করতেছি এই ডাটা এভাবেই আছে। আচ্ছা, তারপরে আসেন সেটিংস অপশনে যদি যাই, সেটিংস অপশন থেকে ইউজার, এখানেই আপনাকে মানে একজন অ্যাকাউন্টেন্টকে সে ইনভাইট পাঠাবে। ইনভাইট পাঠানোর জন্য কি আপনার হাফডগে অ্যাকাউন্ট থাকা লাগবে না, শুধু জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা নরমাল ইমেল অ্যাড্রেসটা দিলেই, ইনভাইট ইউজারে দিলেই আপনাকে সে ইনভিটেশন পাঠাইতে পারবে। ওকে, তারপর অর্গানাইজেশন, এখানে ক্লায়েন্টের তার নিজস্ব অর্গানাইজেশনের ডিটেলস লিখতে পারে, যদি কোনো কারণে ডিলিট করতে চায় ডিলিট করে দিতে পারে। তারপর এখান থেকে বিলিং ইনফরমেশন, এই যে 30 দিনের ট্রায়াল ভার্সন। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আগে প্রোফাইল এন্ড সিকিউরিটি, যে এখানে প্রোফাইল সিকিউরিটি আকারে সে তার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো দিবেন। তারপর আসেন ইন্টিগ্রেশন, এখন আপনি কার সাথে ইন্টিগ্রেট করতে চান, কুইকবুক জেরো নাকি bill.com, কার সাথে ইন্টিগ্রেশন করতে চান। দেখেন গুগল ড্রাইভের সাথেও কিন্তু ইন্টিগ্রেট করা যায়, দেখছেন গুগল ড্রাইভ, তারপর বক্স, তারপর শেয়ার ফাইল, এগুলোর সাথে। তো জেরোর সাথে ইন্টিগ্রেট করবেন, তো জেরোকে কানেক্ট করবেন, কানেক্ট করার পরে অবশ্যই বাম পাশে সেই কোম্পানিটাকে ওপেন রাখবেন, জেরোর যে কোম্পানিটা, তাহলে সহজেই কি হয় কানেক্টেড হয়ে যায়, তাহলে ভেরিফিকেশনটা একটু কম চায়। তো এই যে দেখেন কানেক্টেড টু সলিউশন, কানেক্টেড হয়ে গেল। এরপরে এই যে উপরে কর্নারে আপলোড ডকুমেন্টে ক্লিক করলেই এখানে দেখেন জেপিজি, পিএনজি, পিডিএফ, আরো অনেক ফাইল, সেগুলোকে কি করা যায় আপলোড করা যায়। এটাকে ব্রাউজ অপশনে দিব, ব্রাউজ করলেই দেখেন আপনার সকল ডকুমেন্ট কি ড্যাশবোর্ডে চলে আসবে। এখন এই যে তারা যে ফাইলটা দিছে ডেমো, ডেমো একটা ইনভয়েস আকারে দেয়, এই যে এখানে মাঝখানে হইতেছে কি তার একটা চিত্র, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আর ডান পাশে এটা ম্যাচ। এখন আপনার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ হচ্ছে এখান থেকে শুরু, আপনি মাঝে দিয়ে এই ডেমোটাকে দেখবেন, আপনার ক্লায়েন্ট ইনভয়েস বলেন, বিল বলেন, সেগুলো কি সে আপলোড করবে ছবি তুলে তুলে, এই যে মাত্র একটু আগে যে দেখালাম এই যে আপলোড ডকুমেন্টের মাধ্যমে সব কোথায় চলে আসবে, ড্যাশবোর্ডে চলে আসবে। এখন আপনার কাজ হবে সেগুলোকে দেখবেন আর ডান পাশে প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন, ডকুমেন্টের টাইপ কি, সাপ্লায়ার কি, ডেট, ডিউ ডেট, টোটাল অ্যামাউন্ট, ট্যাক্সের রেট, এগুলো সবগুলো দেখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ট্যাক্স অ্যাড করতে যাচ্ছেন, যে সাপ্লায়ারকে অ্যাড করতে যাচ্ছেন, কাস্টমার অথবা যে প্রোডাক্টকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেগুলো অবশ্যই যাতে আপনার জেরোতে থাকে, যদি না থাকে তাহলে কিন্তু আপলোড নিবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সবগুলো দেখবেন প্রপারলি দেখে, যদি একটা অ্যামাউন্ট একটা কলাম থাকে তাহলে সিঙ্গেল কলাম, যদি কয়েকটা মানে আর কি প্রোডাক্ট আর সার্ভিস থাকে তখন মাল্টিপল কলামে সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন যখন আপলোড করবো, এই যেখানে পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনটাতে ক্লিক করলেই সেটা কি হয়ে যাবে, এই যে দেখেন জেরোতে চলে আস। ঠিক আছে, এই যে জেরোতে যখন আমি ওটাকে ওপেন করব তখন আমি আবার ওই মানে আর কি ইনভয়েস বা বিলটা আমি দেখবো, আর এটা কোথায় আসছে এটা এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে কি জাস্ট মিলানো, এখান থেকে প্রত্যেকটা অপশন মিলাবেন। আপনার ক্লায়েন্ট সবগুলো সে সাবস্ক্রিপশনও কিনবে, আপনার ক্লায়েন্ট, আপনার কোনো কাজ নাই কিন্তু, এখানে বারবার বলে দিচ্ছি আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট দেখবেন, মিলাবেন, দেওয়ার পরে ঠিক থাকলে সবকিছু ওকে থাকলে জাস্ট পাবলিশ করে দেবেন, সেটা আপনার অটোমেটিক্যালি কি জেরোতে চলে আসবে ড্রাফট আকারে, নট অ্যাপ্রুভাল, মাথায় যেন থাকে ড্রাফট আকারে আসবে। পরবর্তীতে আবার আপনি দেখবেন, দেখে টেকে সম্পূর্ণ অ্যাপ্রুভাল দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। রাইট, এর আগ পর্যন্ত কাজ আপনার ক্লায়েন্টের, ক্লায়েন্টকে এইগুলো দেখানোর মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে সাজেশন দেওয়া, যে ধরেন তার কাছে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আছে, যেটা মানে ইয়া সুলতান ভাই মনে করে যে ভাই বেশি বেশি প্রয়োজন, এখন ক্লায়েন্ট ধরেন একটা বিশাল বড় একটা ক্লায়েন্ট চলে আসছে, তাই না, ক্লায়েন্ট আসলে তো ভালো জিনিস, এখন ক্লায়েন্ট আসছে, তো ক্লায়েন্টকে এখন উনি এতগুলা ডাটা দেখে উনি ঘাবড়ায় গেছে, এখন কি করবে, এক্সেলে টাইপ করা এটা ওনার জন্য কি হ্যাসেল না, বা গুগল ড্রাইভে নেওয়া বা ইমেলেও তো এত পাঠানো যাবে না, তখন একটা সাজেশন দিবে উনি, বলবে ক্লায়েন্টকে বলবে যে আপনি একটা হাফ ডগের বা ডেক্সটের একটা সাবস্ক্রিপশন কিনে নেন,
কিনে আপনি ওখানে আপলোড করেন। আপনার কাজ হচ্ছে কানেকশন তৈরি করে দেওয়া। প্রথম কাজ হবে কানেকশন করা, ওই তার কোম্পানির সাথে কানেক্টেড করে দেওয়া। দেওয়ার পরে তারপর সেগুলো যে আপলোড করবে, আপলোড করার পরে জাস্ট সেগুলোকে জাস্ট রিভিউ দেখে দেখে আপনি পোস্টিং করে দাও। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে কি হ্যাঁ ক্লায়েন্টের জন্য এটা কি সহজ হবে? ভাই ক্লায়েন্টের জন্য সহজ, আপনার জন্য সহজ, তাই না? আপনি এক্সেল ফাইল করতে গেলে বিশাল ফাইল হয়ে যাবে, বা আপনি যদি দেখে দেখে ম্যানুয়ালিও টাইপ করেন ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডেট, অ্যামাউন্ট অথবা প্রোডাক্ট যে কোনো কিছুতে ভুল হইতেই পারে। তো এটা আর কি সুবিধা করার জন্য আর কি। তাহলে আর কি করার, ম্যানুয়ালি বসে থেকে করতে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ক্লায়েন্টকে হারাইতে চাই না, তাহলে আপনি বসে থেকে করবেন, তাই না? এখন ধরেন সেম ক্লায়েন্ট, আমি একটা উদাহরণ দিই। ধরেন সেম একটা ক্লায়েন্ট আমার আসছে, মানে আর কি আমার কাছে আসছে। এখন আমি তাকে সাজেশন দিলাম যে আপনি ডেস্ক কিনেন। আমি ডেস্কটে ইউজড, আপনি একটা ডেস্ক কিনেন, আপনি সকল কিছু আপনি ওখানে আপলোড করেন, আপনার সকল বিলগুলো আপনি আপলোড করেন, আমি ওখান থেকে দেখে আমি কাজ করে দিচ্ছি। এখন সে বলল যে না, আমি তো এত কিনতে পারবো না, এগুলার ফি একদম কম, অল্প ফি, এমন না যে অত আহামরি ফি, ঠিক আছে, অল্প কয়েক ডলার। তো এখন সে বললো যে না, আমি এটা দিয়ে কাজ করব না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আমি বলবো যে আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার রাস্তা দেখি। আমার ক্লায়েন্টের প্রয়োজন আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক? কারণ আপনি যদি মনে করেন যে আপনার বিগ বাজেটের কাজ আপনি চান ধরে রাখার জন্য, তাই না, তখন আপনাকে তো হ্যাসেল নিতেই হবে, রিস্ক নিতেই হবে, তাই না? আর যদি মনে করেন যে না, আপনার হাতে অনেক কাজ আছে, এই হ্যাসেল আপনি নিতে চান না, তখন তাকে বলবেন। বুঝাইতে পারছি কথা? সময় আছে এই, আপনার মতো যখন 5-6টা ক্লায়েন্ট থাকবে তখন আপনি আসতে পারবেন। আমি এখন আমার এক্সটার্নাল কোনো ক্লায়েন্টের কাজ আসলে আমি করি না, সত্যি কথা একদম। বিগ বাজেটের অ্যামাউন্ট না হলে আমি ক্লায়েন্টের কোনো কাজই করি না। আমি অ্যাপ্লাই করি না এখনো, আসলে তো অবশ্যই দিব। ওই যে বললাম তো আজকে মানে আর কি সিরিয়াসলি ফানি নিয়ে বলেন বা যেটা নিয়ে বলেন, আজকের পর থেকে আপনাদের প্রত্যেকের রেসপন্স আমি দিব একমাত্র আপনাদের অ্যাসাইনমেন্ট শিট, আপনাদের প্রেজেন্টের শিটের উপর ডিপেন্ড করে। এটা আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আমার কিছু যায় আসে না ভাইয়া। আমি অনেস্টলি, আমি মন থেকে কথাটা বলবো। কারণ আপনি আমাকে যদি দেখাইতে পারেন যে আপনি আমার ক্লাসটা করার জন্য চেষ্টা করছেন, আমি তাতেও বুঝবো যে না, একটা মানুষ চেষ্টা করছে, তাকে আমরা হেল্প করে উঠাইতে পারবো। এখন আপনি চেষ্টাই করেন নাই, আপনাকে আমি কিভাবে উঠাবো, তাই না? আপনার একটা আগ্রহ আছে, আপনি একটা শিখতেছেন, ভাই রিজিকের মালিক উপর আল্লাহ। আপনি একটা জিনিস শিখতেছেন, শিখে প্রপারলি শিখেন। আপনার বাস্তব জীবনে কোনো না কোনো সময় তো কাজে লাগবেই। মানুষ শিখার তো মানে আর কি, শিখলে তো লস নাই, যে শিখলে যে একদম লস হয়ে যাবে। বা যারা ধরেন যে সিএ পড়তেছে, আচ্ছা, যারা সিএ পড়তেছে তাদেরও তো এটা বেনিফিট, তাই না? তারা সার্টিফিকেটে শো করতে পারতেছে, বা অনেক ক্লায়েন্টই কিন্তু বাংলাদেশে অনেক ক্লায়েন্টই এই সফটওয়্যার গুলো ব্যবহার করতেছে, কুইক বুক জেরো এগুলো ব্যবহার করতেছে। তো আপনি তো তাদের কাজ করতে পারবেন, অ্যাজ এ ফ্রেশার হিসেবেও ভালো একটা স্যালারিতে বাংলাদেশি যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারতেছে। তো আপনি যদি কাজের প্রতি ডেডিকেশন না থাকেন, আপনার যদি কাজের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আমি কি আপনাকে জোর করে আনাবো? প্রশ্নই আসে না, তাই না? তো এই জন্য বললাম, আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সর্বশেষ ডেটা আমি বলে দিছি আগে থেকে। যেটাই হোক, আপনাদের মার্কেট প্লেসের সর্বশেষ ক্লাসের আগে আপনাকে সব কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ করে ফেলেন। হ্যাঁ, সম্পূর্ণ করে ফেলেন, আমিও সব দেখে আপনাদেরকে রিভিউ দিই, তাতে আপনারাও বুঝতে পারবেন যে আপনাদের লেভেলটা কতটুকু আছে বা কতটুকু চেষ্টা করলে আপনারা কাজ আনতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আপনাদেরকে আমি প্রজেক্ট দিব জেরোর, আজকে একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমি কমিটমেন্ট করছিলাম, জেরোতে আমি প্রজেক্ট দিব কাজ করার জন্য। এই যে জেরোর একটা প্রজেক্ট দিচ্ছি, এই যে জেরোর কোশ্চেন ডিটেলস, এখানে ক্লিক করবেন, প্রজেক্টের মধ্যে গেলেই কোশ্চেন ডিটেলস এর মধ্যে পুরা A to Z লেখা, যেটা কুইক বুকস এর সময় আমি দিয়ে আসছিলাম যে আপনারা কি কি করতে হবে। এই যে দেখেন, প্র্যাকটিক্যাল, ফাইনাল এক্সাম, এই যে এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিছি, কোম্পানি সেট আপ করতে হবে ফার্স্ট, তার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সেকেন্ড, তারপর থার্ড হচ্ছে ট্যাক্স সেট আপ, ফিক্সড অ্যাসেট রেজিস্টার, তারপর ডিসপোজাল, তারপর হচ্ছে পেরোল জার্নাল, তারপর হইতেছে জেনারেট কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট,
তারপর ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলেশন, আর 0 তে অ্যাডভাইজার সার্টিফিকেট, আপনার এক্সাম দিয়ে সে সার্টিফিকেটটাও প্রজেক্টের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার টোটাল প্রজেক্ট। আর এটার জন্য যা করার প্রয়োজন বা যে ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ জিনিস আমি এখানে দিয়ে দিচ্ছি। বুঝাইতে পারছি? Okay.